চলে গেছে? হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি তোমাদের কমেন্ট দেখার জন্য একটু করতেছি, দাঁড়াও। সাউন্ড অফ। নাইস। ওকে। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সো সবাই কেমন আছো এবং কেমন লাগতেছে আমাদের এই ইমার্সের ক্লাস একটু জানিয়ে দাও। আজকে হচ্ছে আমাদের ম্যাথের ফাউন্ডেশন 2 ক্লাস, রাইট? সো আমাদের আগের ফাউন্ডেশন ক্লাসগুলোতে আমরা আসলে রৈখিক সমীকরণ থেকে কীভাবে সেটা সলভ করা যায় এবং রৈখিক সমীকরণের কখন একটা সলিউশন থাকবে, কখন একাধিক সলিউশন থাকবে এবং কখন একটা সলিউশনও থাকবে না, এই ব্যাপারে আলোচনা করছি। তারপর তোমাদেরকে ম্যাট্রিক্স দেখাইছি এবং ম্যাট্রিক্স দিয়ে কীভাবে নির্ণায়ক এবং নির্ণায়ক দিয়ে কীভাবে পৃথিবীর যত বড় সমীকরণই থাকুক না কেন, যতগুলো সমীকরণ থাকুক না কেন, সেই সবগুলো সমীকরণকে বা সিস্টেম সলভ আমরা দেখাইছি। তো আজকের ক্লাসে আজকে আমরা কী কী আলোচনা করবো বলো তো? আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব এই যে সরল রেখা। কি রেখা? সরল রেখা। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বেসিক্যালি আমাদের দুইটা টপিক, একটা হচ্ছে সরল রেখা এবং আরেকটা হচ্ছে কোনিক্সের ইন্ট্রোডাকশন। ওকে, তো এই দুটো জিনিস নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, যে সরল রেখা আসলে কিভাবে, কখন, কেমনে, কি, এই জিনিসটা নিয়ে একটু বেশি আলোচনা করব। সো ইটস এ 3 স্টার এবং এইটা তোমাদেরকে একটা পরিচয় দিব এবং এইখান থেকে কোনিক্স থেকে আমরা সার্কেল বা বৃত্ত, এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। সো আমরা 1-2 মিনিট ওয়েট করতেছি, সবাই একটু চলে আসুক। ভালো আছি। ওকে, সো সবাই একটু জয়েন করুক, 1 মিনিট। সো দেখো, সরল রেখার ভিতরে আমরা অলরেডি দেখে ফেলছি যে আমাদের রৈখিক যে সমীকরণ আছে, সেই রৈখিক সমীকরণের একটা পার্ট হচ্ছে সরল রেখা এবং সেই সরল রেখার বিভিন্ন ধরনের ডিসকাশন আজকে আমরা একটা আলোচনা করব। আর কোনিক্স মানে হচ্ছে পৃথিবীর একটা দ্বিঘাত সমীকরণ আছে, এই দ্বিঘাত সমীকরণ থেকে পৃথিবীর সকল ধরনের কোনিক্স উৎপন্ন হয়েছে, সেই দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। ওকে, যাতে করে তোমরা আগে থেকে জানতে পারো যে কিভাবে কিভাবে হয়ে যায়, কিভাবে কিভাবে এই কোনিক্সগুলো আসছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আশিক ইবনে আসাদ, রুমি। আচ্ছা, সবাই হচ্ছে অবশ্যই সবাই হচ্ছে সুন্দর করে খাতা কলম নিয়ে বসো এবং নোট অবশ্যই করতে হবে, নোট করার সময়ও দিব। ঠিক আছে? সো সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, কারণ আজকের ক্লাসটা তোমার সরলরেখা এবং কোনিক্সের উপর একটা ওভারভিউ ক্রিয়েট করবে। এটা দিয়ে তুমি আসলে ইন্টারমিডিয়েট লাইফে বুঝতে পারবা আসলে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কীভাবে কাজ করে বা এর বেসিকটা আসলে কোন জায়গা থেকে আসতেছে। ঠিক আছে? সো সবাই একটু খাতা কলম নিবা। ওকে ভাই, এভরিওয়ান মেনশন দেন। ও এভরিওয়ান মেনশন, এই শাহেদ একটু এভরিওয়ান মেনশন দিয়ে দাও না ভাই। আচ্ছা শাহেদ। হ্যাঁ, আরে সুপারম্যান কি কখনো নেয় রে পাগল? সুপারম্যান খালি দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মেনশনের চক্করে এতক্ষণ বসেছিলাম, একটু আগে আসছে, স্টার্ট হয়েছে। আচ্ছা হ্যাঁ, এই জন্য একটু ওয়েট করতেছি, 3-4 মিনিট, 2 মিনিট হয়েছে। আচ্ছা, এই যে শায়দ শায়দ এভরিওয়ান মেনশন দিয়ে দিছে। ওকে, সো যেটা বলতেছিলাম যে গত ক্লাসে আমরা জানি কি কি পড়ছি, একটু বলো তো। গত ক্লাসে একটু আমরা কি কি পড়ছি এটা যদি একটু মনে করতে পারো, তাইলে অ্যাকচুয়ালি একটু মনে করে দেখো যে আমরা গত ক্লাসে পড়ছিলাম রৈখিক সমীকরণ। কি সমীকরণ? রৈখিক সমীকরণ। এবং এই রৈখিক সমীকরণের ভিতরে আমরা একটা সমীকরণ দেখছি, যে সমীকরণটা দেখতে কিরকম ছিল, যে 2y ইজ ইকুয়াল টু, যে এরকম যদি আমার কাছে আছে যে 2x প্লাস 3y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ দেখছি।
আবার 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ লিখছি। অর্থাৎ একবার ধ্রুবক পদ আছে আর একবার ধ্রুবক পদ নাই, একবার ধ্রুবক পদ আছে আর একবার ধ্রুবক পদ নাই। একবার হচ্ছে আমার ধ্রুবক পদ আছে, আরেকবার আমার ধ্রুবক পদ নাই। তো এই ধরনের সমীকরণ যেইখানে খুব ভালোভাবে অবজার্ভ করলে এক্স এর পাওয়ারও ঘাত হচ্ছে 1, ওয়াই এর ঘাতও 1, আবার এইখানেও এক্স এর ঘাত 1, ওয়াই এর ঘাত 1। অর্থাৎ এটা একটা কি সমীকরণ? প্রথমত যেখানে একটা মাত্র ঘাত, এবং সেই ঘাত আসলে কত? 1। এবং এই সমীকরণটা আসলে কয় চলক বিশিষ্ট? 2 চলক বিশিষ্ট, এবং দুইটার ক্ষেত্রেই সত্য, তাই না? এটা অ্যাকচুয়ালি কয় চলক বিশিষ্ট? 2 চলক বিশিষ্ট। তাই এরকম যত সমীকরণ আছে সেই সমীকরণগুলো আসলে কার সমীকরণ? সেই সকল সমীকরণ আসলে আমার সরল রেখা। সকল সমীকরণ আসলে কার? সরল রেখা। এই প্রত্যেকটাই আসলে এক একটা কি? সরল রেখা। বুঝা গেল? তাহলে রৈখিক সমীকরণের ভিতরে 2 চলক বিশিষ্ট যে সমীকরণগুলো আমি পাচ্ছি সেইখানে হয় ধ্রুবক পদ থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এমন সব সমীকরণকে আমি কি বলতেছিলাম? সরল রেখা। বুঝছো? বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, কই গেল? হ্যালো এভরিওয়ান, হ্যালো হ্যালো হ্যালো। ওকে, তো আজকে এই সরল রেখার সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করব। এই সরল রেখার সবকিছু নিয়েই আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, 6 মিনিট লেট, কিছুই পড়াইনি, শুরু করব। আচ্ছা, স্টেট লাইন নোট কম্পিটিশনের রেজাল্ট একটু লেট করতেছি, সবার নোটগুলো একটু ইন্ডিভিজুয়াল আমার চেক করা লাগতেছে, তাই হচ্ছে একটু দেরি হচ্ছে। বুঝছো? একটু ভালো করে চেক করি, তাই হচ্ছে একটু দেরি হচ্ছে। ওকে, দিয়ে দিব, রেজাল্ট দিয়ে দিব। আমি দেখতেছি অনেকগুলো নোট, 15টা না 16টা নোট পড়ছে, তো সবারগুলো আমি চেক করতেছি, কারো অন্য কাউরে দিয়ে চেক করাচ্ছে না, তাই একটু দেরি হচ্ছে। আশিক ইবনে আসাদ দেখছি। এইটাই করো শিমুল, এইটাই করো, সমস্যা নেই। প্রত্যেকের ফাউন্ডেশন ক্লাস আলাদা আলাদাভাবে হবে, সো ঝামেলা নেই, তুমি এটাই ফলো করো, প্যারা হবে না। আচ্ছা, আমরা শুরু করি, বিসমিল্লাহ বলি। সরল রেখার যে প্লেলিস্ট সেটা ডান। এখন কি পড়বো? জাস্ট ইন্ট্রোডিউস। ওকে, আচ্ছা, সো এখন আমরা শুরু করি, বিসমিল্লাহ বলি। আচ্ছা, তো দেখো, ফার্স্টে একটা সরল রেখার আদর্শ সমীকরণের দিকে আমি একটু তাকাই। একটা সরল রেখার কি সমীকরণ? আদর্শ সমীকরণ। এটা একটা কি? একটা সরল রেখার আদর্শ সমীকরণ। ঠিক আছে, তো এই সমীকরণটার দিকে আমি যদি অবজার্ভ করি, চলো আমরা কিন্তু পড়া শুরু করে ফেলছি। সরল রেখার কি সমীকরণ আমরা এখন পড়তেছি? আদর্শ সমীকরণ। তাহলে একটা সরল রেখার আদর্শ সমীকরণ আমি এখানে দেখতে পাচ্ছি, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু কি আছে? 0। এবং এই সমীকরণটা থেকে আমি লিখতে পারি যে by ইজ ইকুয়াল টু মাইনাস ax মাইনাস c। তারপরে উভয় পক্ষে b দ্বারা ভাগ করে ফেললে a বাই bx মাইনাস c। এবার তুমি একটু অবজার্ভ করো যে এই জায়গাটায় তুমি যে জিনিসটা পাইছো, আর এই জায়গাটায় তুমি যে জিনিসটা পাইছো, এটা অবশ্যই b দিয়ে ভাগ করলে মাইনাস c বাই b। এই জিনিসটাকে আমরা বলি ঢাল, এবং যা প্রকাশ করি m দ্বারা। আর এইটা হচ্ছে y অক্ষের ছেদক। এটা কি অক্ষের ছেদক? y অক্ষের ছেদক। এটাকে কি বলি আমি? y অক্ষের ছেদক। ঠিক আছে, সো একটা সরল রেখার আদর্শ সমীকরণ থেকে আমি এই যে x এর সাথে যে পার্টটা দেখতে পাচ্ছি, এই পুরো পার্টটা x এর সাথে যে পার্টটা আমি দেখতে পাচ্ছি, এই পুরো পার্টটা আসলে কি ডিপেন্ড করতেছে? ঢাল। আর এই পুরো পার্টটা আসলে রিফার করতেছে আমার y অক্ষের ছেদক। ক্লিয়ার? ওকে, আচ্ছা, সো এইবার দেখো আমি এইখান থেকে যেটা লিখতে পারি যে সেফর, আমি যদি তোমাকে বলি y ইজ ইকুয়াল টু, সরি এইটা হচ্ছে কলম, আমি যদি তোমাকে বলি যে y ইজ ইকুয়াল টু 2x প্লাস 3, আবার আমি তোমাকে বললাম y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3, তাহলে এই প্রান্তে ঢালের মান
এই প্রান্তে ঢালের মান, আর এটাকে কি আমি কি বলতেছিলাম, ছেদক। এটাকে আমি কি বলতেছিলাম, ছেদক। তাহলে এইখানে ঢালের মান কত, 2, ওয়াই অক্ষের ছেদক কত, 3, এখানে ঢালের মান কত, 2, ওয়াই অক্ষের ছেদক কত, -3। ঠিক আছে, অর্থাৎ এক্স এর সাথে যে জিনিসটা থাকবে ওইটাই ঢাল, আর বাকিটুকু আসলে কি, ওয়াই অক্ষের ছেদক, রাইট? আচ্ছা, এবার দেখো যদি আমি এটার একটু আঁকি, মানে যদি একটু ড্র করাই, তাহলে এটা কেমনে হয়। আমরা আজকে ঢালই পড়বো না, আমরা আজকে বহুত জিনিসপত্র পড়বো, ঠিক আছে? আচ্ছা, এবার একটু দেখি যে তোমার কাছে যে সরল রেখা আছে, তোমার কাছে যে সরল রেখা আছে, আমরা ঢাল পড়বো না, জাস্ট আমরা তোমাদেরকে একটু দেখাবো। ওকে, জাস্ট একটা জিনিস একটু দেখাবো, ঠিক আছে? এই যে দেখো, এইটার ঢাল কত, 2, ওয়াই অক্ষের ছেদক কত, 3। আমি যদি বলি 1, 2, 3, তাহলে এই সরল রেখাটা এইভাবে গেছে, রাইট? আর আরেকটা কি আছে, ওয়াই অক্ষের ছেদক কত, -3, এবং এইটার ঢালও 2। ঢাল অ্যাকচুয়ালি কি, যে একটা সরল রেখা, ম্যাথমেটিক্সের ভাষায় একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা কি অক্ষ, এক্স অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে, এই যে দেখো এটা হচ্ছে সেই কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণের, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা সে উৎপন্ন করছে, এই হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিক, এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কি করতেছে, একটা কোণ উৎপন্ন করতেছে। অন্য একটা কালি দিয়ে দেখাই তাহলে ইজি হবে। এটা হচ্ছে সেই কোণ, এটাকে নাম দিলাম থিটা। এই যে কোণটা উৎপন্ন করছে না, এই কোণের ট্যান অনুপাত, এই জিনিসটাকে আমরা কি বলি, ঢাল। এবং এটাকে প্রকাশ করা হয় এম দ্বারা, প্রকাশ করা হয় কি দ্বারা, এম দ্বারা। তাহলে এই একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা হচ্ছে এক্স অক্ষ, আর ধনাত্মক দিক মানে হচ্ছে এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইটা হচ্ছে ঘড়ির কাঁটা, এই হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিক এই যে এই দিকটা, ঠিক আছে? আর এক্স অক্ষের ঋণাত্মক দিক কোনটা, এই দিকটা নিচের দিকে, আর এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এই দিকটা। ঠিক একইভাবে এই সরলরেখাটাও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে, এই যে এই কোণটা, এই কোণটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলতেছি, ঢাল। বুঝা গেছে, বুঝা গেছে? ওকে, শেষ। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করছে এটা হচ্ছে ঢাল। আর ওয়াই অক্ষের ছেদকের দিকে একটু তাকাও তো, এটা হচ্ছে +3, অর্থাৎ y is equal to 2x +3। এই যে +3টা আছে, এইটা বুঝায় y অক্ষ থেকে কত দূরে ছেদ করবে, y অক্ষ থেকে কত দূরে ছেদ করতেছে। ঠিক একইভাবে আমি যদি তোমাকে বলি যে -3, তাহলে এটা কি, y is equal to 2x -3। তাহলে এই -3টা অ্যাকচুয়ালি কি ডিপেন্ড করতেছে, এই যে y অক্ষ থেকে নিচের দিকে ছেদ করতেছে। ওকে, আচ্ছা, সো এটা প্রিটি ইজি। নোট যদি হয়ে থাকে তাহলে আমরা পরের পেজে যাই। বলো, নোট হয়ে থাকলে একটু ডান লেখো, নোট ডান লেখো, সবাই একটু লেখো। এটা যদি নোট হয়ে থাকে তাহলে নোট ডান লেখো, একদম সহজ। ওকে, নোট যদি হয়ে থাকে নোট ডান লেখো। আচ্ছা, তো তোমরা যেহেতু ঢাল পারো, তোমরা যেহেতু ঢাল পারো, ওকে ওকে, আচ্ছা, তোমরা যদি ঢাল পারো, ওকে ডান, তাহলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিই, এই প্রশ্নটা অ্যান্সার দাও। আচ্ছা, ঠিক আছে, এই প্রশ্নটা একটা অ্যান্সার দাও। তোমরা যেহেতু অনেকেই ঢাল পারো, এটা একটু এই পাশে নিয়ে আসি। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমার ঘটনা। আচ্ছা, সো দেখো, আমি বললাম যে এইটা একটা সরল রেখা, এই সরল রেখার সমীকরণ হচ্ছে y is equal to x। আর আমার কাছে আরেকটা সরল রেখা আছে, আমার কাছে আরেকটা সরল রেখা আছে, এটা হচ্ছে আরেকটা সরল রেখা। আচ্ছা, এটার কালার চেঞ্জ করে দিই, নাইলে বুঝতে কষ্ট হবে। এটা হচ্ছে আমার আরেকটা সরল রেখা। ওকে, আচ্ছা, সরল রেখা যেহেতু দিই, স্টেপ বাই স্টেপ না গিয়ে একদম এটা দিই। আচ্ছা, এটা হচ্ছে আমার কাছে আরেকটা সরল রেখা। এই সরল রেখার সমীকরণ হচ্ছে y is equal to -x। ওকে, আচ্ছা,
এবার আমাকে বলো এটা হচ্ছে যে 1 নাম্বার সরলরেখা হয়, এটা হচ্ছে 2 নাম্বার সরলরেখা হয়, তাহলে প্রশ্ন হচ্ছে 1 নং ও 2 নং সরলরেখা, 1 নং ও 2 নং সরলরেখা এক্স অক্ষের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কত কোণ উৎপন্ন করবে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কত কোণ উৎপন্ন করবে, দিকের সাথে কত কত কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। বলো 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কত কোণ উৎপন্ন করবে, এটা হচ্ছে অ্যান্সার। বলো প্রশ্ন, অ্যান্সার দাও ফার্স্ট। 2 নং স্লাইডে আসি, ফার্স্ট অ্যান্সার। একদম তোমরা তো ঢাল পারো, ইউ গাইজ আর গ্রেট। তাহলে ওর কি ভাই ঢাল পারায় ফেলছে। আচ্ছা বলো ইউটিউবে যেটা দেওয়া আছে ওইটার সাথে এইটার স্লাইড কিছু কানেকশন আছে, স্লাইড কিছু কানেকশন থাকবে না। আর এই ব্যাচের জন্য সরলরেখা আরো ডেপথে পড়াবো, ওকে। ওইখানে তো জাস্ট আমি হচ্ছে একটা ওভারভিউ দিছি, ইন্ট্রোডাকশন টাইপসের জিনিসপত্র ছিল। এখানে আরো কিছু কমপ্লেক্স, এই যখন আমরা ক্লাস করব, মানে এটা ফাউন্ডেশন ক্লাস, ফাউন্ডেশন ক্লাসের বাইরে যায় হচ্ছে যখন আমরা ক্লাস করব তখন আমরা ওই ক্লাসগুলোতে আরো অনেক বেশি ডেপথ কিছু জিনিসপত্র শিখবো। ঠিক আছে, যেমন তোমরা হচ্ছে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত জিনিসপত্র দেখতে পারবা, সো ওই জিনিসগুলো আমরা শিখবো, ওকে। আচ্ছা, তো একটা হচ্ছে এই হচ্ছে একটা ঢাল, দিস ইজ থেটা, রাইট। এবং এই থেটার পরিচয় আসলে কত বলো তো, এই থেটা আসলে কত বলো তো। এভাবে আমি লিখতে পারি, যেহেতু এটা ঢাল কত 1, তাহলে tan থেটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি 1, আর থেটার পরিচয় আমি লিখব tan ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন অনেকে আবেগতাড়িত হয়ে যেটা করে, সে আসলে আমাদেরকে বলে যে ভাই দেখেন এইটাও তো থেটা হইতে পারে, কিন্তু আমি তাদেরকে বলি না ভাইয়া, অলওয়েজ কোণ নিতে হবে কোন জায়গা থেকে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে। তাহলে এইটার কোণ হবে এই যে ভাইয়া এইটা, এইটা হচ্ছে এটার ঢাল। যদি তোমাকে কখনো থেটা এইটা বইলাও দেয়, বাট এই থেটা কিন্তু নেওয়া যাবে না, কারণ এই থেটা আসলে কোন দিকে দেখো তো, উল্টো দিকে। তাহলে তোমাকে নিতে হবে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা কিন্তু ঋণাত্মক দিকে, ধনাত্মক দিকের সাথে। তাহলে এই কোণটা হবে পাই মাইনাস থেটা। তাহলে এটা ঢাল কি হবে পাই মাইনাস থেটা। এবং তুমি দেখতে পাচ্ছ এটা ঢাল কি নেগেটিভ, এটা ঢাল কি নেগেটিভ। তাহলে ট্যান, তাহলে কত অ্যাঙ্গেল হবে ট্যান থেটা ইজ ইকুয়াল টু -1। এটাকে তুমি যদি ইনভার্স করো, এটাকে তুমি যদি ইনভার্স করো বা এটা ধরো ট্যান আলফা ধরো, এই পুরোটার ভ্যালু কি তুমি কত ধরতেছো ট্যান আলফা, এই পুরোটার ভ্যালু তুমি কত ধরতেছো ট্যান আলফা। ট্যান আলফা ইজ ইকুয়াল টু -1 হইলে আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স -1। সো এটাকে অনেকে এভাবে লিখবে যে ধরো ওই যে আলফা ইজ ইকুয়াল টু এটা আসবে 135 ডিগ্রি। ঠিক আছে, এবং এইখান থেকে একটা মজার জিনিস অবজার্ভ করা যায়, যদি যদি ঢাল পজিটিভ হয় তাহলে এই যে থেটাটা যে হয় এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। ঢাল পজিটিভ হলে এটা কি হচ্ছে সূক্ষ্ম কোণ। আর ঢাল যদি নেগেটিভ হয় এই জিনিসটাকে আমরা কি বলি স্থূল কোণ, রাইট। ঢাল পজিটিভ হইলে সূক্ষ্ম কোণ, ঢাল নেগেটিভ হইলে স্থূল কোণ, রাইট। বোঝা গেল? ওকে, বুঝছো কিনা বলো। ঢাল পজিটিভ হইলে আমরা সূক্ষ্ম কোণ পাচ্ছি, ঢাল নেগেটিভ হইলে স্থূল কোণ পাচ্ছি। বুঝছো, বুঝতে পারছো? একদম সহজ জিনিস, একদম সহজ, একদম বেসিক কথাবার্তা। বুঝছো? বুঝলে এবং নোট হইলে একটু ডান লেখো, বুঝলে নোট হইলে এবং একটু ডান লেখো ভাইয়া, এটা একদম সহজ। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। এই যে আমরা একটু পরেই পড়বো ছেদক সরলরেখা, ওকে ওকে।
আচ্ছা, ম্যাথটা আর একবার বল। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। যে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমি যখন ঢাল নিতেছি, এখানে ভ্যালু হচ্ছে 1, তাই আমি লিখছি 1 tan থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আর এইখানে ঢালটা দেখো নেগেটিভ, নেগেটিভ 1, এবং এটাকে তুমি যদি পারফর্ম করো তাহলে এর কত পাচ্ছ? 135 ডিগ্রি। এই যে উল্টো দিক থেকে ঘুরে আসলে হয় -45 ডিগ্রি, বাট এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি তো মাইনাসটা নিতে পারবো না, আমি নিতে হবে কোনটা? প্লাসটা। এই যে উল্টো দিকে ঘুরে আসার জন্য এটাকে ধরলাম আলফা। আলফা ধরার কারণে মাইনাস নিয়ে আমি এখানে কি পাইছি? স্থূলকোণ পাচ্ছি। তাহলে তোমার ঢাল যখন নেগেটিভ হবে তখন তুমি অলওয়েজ পাবে স্থূলকোণ, ঢাল যদি পজিটিভ হয় তুমি পাবা কি? সূক্ষ্মকোণ। কেন সূক্ষ্মকোণ পাবা? কারণ এখান থেকে তোমার এটা তো একদম ইজি বের করা। বাট যখন তোমার ঢাল নেগেটিভ হচ্ছে, হোয়াট ডাজ ইট মিন? অ্যাকচুয়ালি তোমার এই বড় অ্যাঙ্গেলটা নেওয়া লাগতেছে, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বড় অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করা লাগতেছে। বুঝছো? ট্যান ইনভার্সটা এইটা। আচ্ছা, -45 ডিগ্রি হয়, -45 ডিগ্রির সাথে 180 ডিগ্রি যোগ করো, -45 ডিগ্রির সাথে 180 ডিগ্রি যোগ করো, বুঝছো? তাইলে তুমি অ্যান্সার পাওয়া যাবে 135 ডিগ্রি, কারণ আমার এটা স্থূলকোণটা নেওয়া লাগবে। মাইনাস এখানে অনেকে করলে দেখবা যে এটা করলে, আচ্ছা এটা অনেকেই বুঝতেছে না, এটাকে তুমি যদি করো তাহলে তুমি পাবা -45 ডিগ্রি, অনেকেরটা ক্যালকুলেটার করলে আসবে। ঠিক আছে, এখন এই অ্যাঙ্গেলটা কি আমার নেওয়া যাবে? এই অ্যাঙ্গেলটা তো আমার নেওয়া যাবে না, আমার নিতে হবে কি? আমার নিতে হবে হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। তাই আমি কি করব? 180-র সাথে যোগ করে দিব, 180-র সাথে এই -45কে কি করে দিব? যোগ করে দিব। এবং যখন আমি এটাকে যোগ করে দিচ্ছি তখন আমার কাছে অ্যান্সার আসবে 135 ডিগ্রি। 135 ডিগ্রি। বুঝছো? এবার বুঝছো? ডান স্যার। আমারও -45 হইছে, -45 ডিগ্রি হইল। এবার -45 ডিগ্রি সাথে, আচ্ছা আমি এটা বুঝতে পারিনি, তোমরা এটা বুঝো নাই, যে -45-এর সাথে তুমি যদি 180 ডিগ্রি যোগ করে দাও, কেন যোগ করে দিচ্ছি দেখো তো? কারণ আমার আসলে লাগবে কোনটা? তুমি আসলে অ্যাঙ্গেল পাইছো এইটা, বুঝছো? তুমি আসলে এইখানে অ্যাঙ্গেলটা পাইছো। সো তোমার অ্যাকচুয়ালি এই যে আলফাটা বের করার জন্য এই জন্য তুমি কি করতেছো? 135 ডিগ্রি 180 ডিগ্রি যোগ করে দিচ্ছ, ফলে মাইনাসের জন্য কি হয়ে গেছে? পজিটিভ অ্যাঙ্গেলে কনভার্ট হয়েছে। ও বুঝছি, হ্যাঁ এইবার বুঝছে, গুড, সাবাস। এই তো, তাহলে একটা পাইলাম স্থূলকোণ, একটা পাইলাম সূক্ষ্মকোণ। তাহলে তুমি জীবনে যখনই এরকম মাইনাস অ্যাঙ্গেল পাবা কি করে দিবা? যোগ করে দিবা। মাইনাস অ্যাঙ্গেল পাইলে কি করে দিবা? যোগ করে দিবা। ঠিক আছে, আচ্ছা এবার একটা সরলরেখা কিভাবে অঙ্কন করব। ধরো আমার কাছে বলা হয়েছে যে 2x + 3y - 4 বা -1, 1 না দিয়ে কি দেওয়া যায়? -5, 5 দিলে আবার কেমন হয়? 2x + 4y দিই, 2x + 4y - 2 = 0। ওকে, এই সরলরেখাটা আঁকতে হবে। কীভাবে আঁকবো? এই যে কোনো সরলরেখা আমাকে যদি আঁকতে বলে, তুমি অলওয়েজ মাথায় রাখবা তোমার সরলরেখা আঁকার জন্য খুব সহজ একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা কি দেখো, 2x এই পাশে রাখবা, 4y এর জায়গায় রাখবা, 2কে ওই পাশে পাঠাই দিবা। পাঠাইছো? ওকে, নাইস। এবার তুমি কি করবা? উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিবা। তাহলে 2x / 2 প্লাস 4y / 2 = লেখা যায় 1। তারপর x / 2, এই উপরের 2টা আছে না, দেখো তো, এই যে উপরের 2টা আছে না, এই উপরের 2টাকে আমি লিখলাম নিচে হাফ করে লিখলাম। কেন হাফ করে লিখলাম? এই হাফ এখানে লেখা আর এই 2 এখানে লেখা কি জিনিস? সেম কাজ। এই হাফ নিচে লেখা আর এইখানে 2 লেখা একই জিনিস। কারণ এই পুরো হাফটাকে আমি যদি এখানে লিখি তাহলে এর মানেই হচ্ছে এইটা যেহেতু নিচে আছে, এই নিচেরটা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে, ফলে কোনো সমস্যা নাই। তাহলে তুমি এই জায়গায় এই 2টাকে কি করে লিখলাম? উপরে 2টাকে কি করে লিখলাম? নিচে হাফ আকারে লিখলাম, প্লাস y এর জায়গায় আছে, আর উপরে 4টাকে কিভাবে লিখবো? 1/4 আকারে লিখবো। শেষ? আচ্ছা, তাহলে x / 2.5 গুণ করে 1, আর y এখানে আমি লিখতে পারবো 1/2 = 1। ক্লিয়ার? এই জায়গায় 2.5 গুণ করে 1, 1/4 গুণ করে 1/2। তাহলে এই যে আমি সমীকরণটা পাইছি, এই সমীকরণটাকে আমি সুন্দর করে আঁকতে পারবো। এই সমীকরণটা আমি কি করতে পারবো? সুন্দর করে আঁকতে পারবো। কিভাবে আঁকবো দেখো,
যে এই পাশে আমি একটা রেখা নিব, এই পাশে আরেকটা রেখা নিব, নেয়ার পর তুমি ভালো করে অবজার্ভ করো যে তোমার যে বিন্দুগুলো আছে সেটা কি কি। এক্স অক্ষের দিকে সে কতটুকু ছেদ করছে, 1 একক। তাহলে এইটা হচ্ছে এক্স অক্ষ, এখান থেকে সে ছেদ করছে 1 একক। আর ওয়াই অক্ষের দিকে সে যাবে +1/2। এটা যদি 1 হয়, এটা হচ্ছে হাফ। ওকে, তাহলে এই যে তুমি এখন যে সরল রেখাটা পাবা, এই যে দুই বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে, এটা একটু যদি এইখানে দেই, এটা যদি বিন্দুটা একটু সুন্দর করে মডারেট করে দেই, তাহলে এইখানে যে বিন্দুটা তুমি পাইলা, এই যে বিন্দুটা তুমি অবজার্ভ করতে পারতেছো, যার এই দিক থেকে এই দিকে হচ্ছে 1 একক, এটা হচ্ছে 0 0 বিন্দু, ঠিক আছে। এই দিক থেকে এই দিকে হচ্ছে দূরত্ব হচ্ছে 1 একক, এবং এই বিন্দুটা হচ্ছে 1,0। এই বিন্দুটা কি, যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত তাই ওয়াই এর ভ্যালু 0, শুধু এক্স এর ভ্যালু থাকতেছে 1। আর এই দিকে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 1/2 একক দূরত্বে, এটাকে আমি লিখতে পারি 0,1/2। কেন 0? এক্স অক্ষের উপরে অবস্থিত তাই এক্স এর ভ্যালু 0, আর ওয়াই অক্ষের এই ভ্যালুটা কত, 1/2, কারণ এখান থেকে এখানে দূরত্ব কত বলা আছে, 1/2। এটাকে আমি বলতেছি বি, এটাকে আমি বলতেছি বি বা বি পয়েন্ট, এই যে এইভাবে লিখে দিলাম বি পয়েন্ট, আর এটাকে আমি বলতেছি এ পয়েন্ট। তাহলে এ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 1,0, বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 0,1/2। তাহলে যে কোনো সরলরেখায় আমাকে দেখ না কেন, তাকে আমি এইভাবে আকৃতিতে প্রকাশ করে আঁকতে পারি। বুঝা গেল? বুঝা গেল? ওকে, বুঝছি। একদম সহজ কিনা বলো? দেখছো, এই বেসিক জিনিসগুলা কিন্তু জানতে পারা লাগবে। নোট হইলে বলো তো, নোট হইছে? নোট হইলে ডান লেখো, নোট হইলে ডান লেখো। বুঝে থাকলে এবং নোট হইলে ডান লেখো। ক্লিয়ার, সাবাস। এই তো আহসান, মাহমুদ বিন আহসান, সোয়াদ বিন লিকুয়াত, ও লিখছে ওকে, আচ্ছা, ডান ডান ডান, নাইস, ইজি, ওকে, ঠিক আছে, সাবাস। আচ্ছা, এবার আসো আমরা একটু ছেদক সরলরেখা নিয়ে পড়ি। দেখো, ছেদক সরলরেখা বেসিক্যালি 4টা। এইমাত্র আমরা যে সরলরেখাটা দেখছি, এরকম সরলরেখায় আমি দেখতে পারবো, এবং এই ছেদক সরলরেখা হচ্ছে 4 ধরনের কেস আমি দেখব। আগে একটু বোর্ডটাকে ভাগ করে ফেলি। কয় ধরনের কেস দেখব? 4 ধরনের, ঠিক আছে। আসো আমরা একটু দেখি। যখন সমীকরণ x/a প্লাস y/b প্লাস ইজ ইকুয়াল টু 1, যখন আমার সমীকরণটা কেমন, x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমার কাছে সমীকরণ। আমার সমীকরণ দেখতে কেমন, x/a প্লাস y/b। ওকে, আচ্ছা, সো হোয়াট এভার, এটারে এই সো এটা হচ্ছে যদি এরকম হয়, এটার বড় হচ্ছে না কেন, ডিলিট করে দিই। আচ্ছা, সো x/a প্লাস y/b, এই হচ্ছে আমার সমীকরণের আকৃতি। ওকে, সো এরকম যদি আমার কাছে সমীকরণ হয়, তাহলে এইটা আঁকতে গেলে আমার কাছে যেটা দেখাবে সেটা হচ্ছে এরকম, যে এই হচ্ছে আমি একটা রেখা টানলাম, এই হচ্ছে আমি একটা রেখা টানলাম। আচ্ছা, তাহলে এই যে আমার সমীকরণটা আমি যদি একটু লিখি, তাহলে এক্স অক্ষের দিকে সে আসলে কত একক আগাইলো, এ একক, এবং ওয়াই অক্ষের দিকে সে কত একক আগাইলো, বি একক। তাহলে এই যে সরলরেখাটা আমি অবজার্ভ করব, এই যে সরলরেখাটা আমি অবজার্ভ করব, এই সরলরেখাটা দেখতে হচ্ছে এরকম, যে এই সরলরেখাটা এইভাবে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এই সরলরেখাটা গেছে কিভাবে, এইভাবে সরলটা গেছে হচ্ছে এইভাবে, এবং সে আসলে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, এই যে এটা হচ্ছে এক্স অক্ষকে ছেদক বিন্দু, এক্স অক্ষকে ছেদ করছে কোন বিন্দুতে, a,0-তে। রিজন কি, ওয়াই অক্ষের উপরে তাই 0, এক্স অক্ষের উপরে তাই a। তাহলে এটাকে আমি কি বলবো, a,0। আর এই বিন্দুটাকে আমি কি বলবো, 0,b, বিকজ ওয়াই অক্ষকে সে কোন বিন্দুতে ছেদ করছে, 0,b-তে। তাহলে এই আকৃতির যত সরলরেখা আছে সবগুলো অ্যাকচুয়ালি কি, ছেদক সরলরেখা। বুঝা গেল? বুঝতে পারছো? ঠিক একইভাবে আমি যদি এখানে লিখি x মাইনাস a প্লাস y প্লাস b ইজ ইকুয়াল টু 1, তাহলে এই যে আমি সরলরেখাটা দেখতে পাচ্ছি, এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছি, এই সরলরেখাটায় আমি কি অবজার্ভ করব, ঠিক
ঠিক একইভাবে আমি আগের কেসটাই অবজার্ভ করতে পারি যে এই সরলরেখাটা অ্যাকচুয়ালি কি করবে দেখো তো, এই সরলরেখাটা কোন দিক থেকে যাবে, সে বলতেছে এক্স এর দিকে সে কতটুকু আসছে, এই পরিমাণ, বাট এইবার তার এই যে আসছে এই কারণটা কোন দিকে আসছে, নেগেটিভ দিকে। এইটা কোন দিকে আসছে, নেগেটিভ দিকে। আর ওয়াই এর দিকে যেটা সে গেছে এইটা তার আসছে কি, পজিটিভ। এটা তার আসছে কি, পজিটিভ। তাহলে ওয়াই এর দিকে সে পজিটিভ গেছে, বাট এক্স এর দিকে সে কি আসছে, নেগেটিভ আসছে। ফলে এখন সে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে বলো তো, -a,0-তে। এখন এক্স অক্ষকে কোন বিন্দু ছেদ করছে, -a,0-তে, বিকজ এক্স অক্ষের দিকে এবার যে সে আসছে সেটা নেগেটিভ, বাট ওয়াই অক্ষের দিকে সে যে আসছে এটাকে আমি বলতেছি কি, পজিটিভ। এটাকে আমি কি বলতেছি, পজিটিভ। তাহলে যদি আমার এখানে মাইনাস থাকে এটা মানে কি, এক্স অক্ষের নেগেটিভ দিকে। ওকে, বুঝা গেল, শেষ। আচ্ছা, একইভাবে আমি যদি এবার তোমাকে বলি যে আমার আরেকটা সরল রেখা আছে, সেই সরল রেখা হচ্ছে এক্স বাই এ, এক্স মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। এই মহাশয় আসলে কেমন, এই মহাশয়রা দেখতে তুমি যদি যাও, ওই যে বলো না আসমানিরা দেখতে যদি তোমরা যদি যাও, তাহলে এই মহাশয় আসলে কি, সে বেচারা এক্স অক্ষের দিকে আসবে এ পরিমাণ বাট নেগেটিভ দিকে, আবার ওয়াই অক্ষের দিকে আসবে সেটাও কি পরিমাণ, নেগেটিভ দিকে। এবং খুব ভালো করে অবজার্ভ করলে তুমি যেটা দেখতে পাও যে এই সরল রেখা আসলে পুচুক 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 করে গেছে, পুচুক করে গেছে, রাইট? ঠিক কিনা, এই বলো, যা বলেছি সত্য কিনা? সত্য বলি, মিথ্যা বলি নাই। তাহলে ওয়াই অক্ষকে এখন সে কোথায় ছেদ করে, 0,-b-তে। এবার কি, বি কোন দিকে, নেগেটিভ দিকে, এও কোন দিকে, নেগেটিভ দিকে। ওকে, তাহলে এক্স অক্ষকে ছেদ করছে -a,0। এর পরেরটা একটা মজার টপিক। আর ওয়াই অক্ষকে ছেদ করছে কোথায়, 0-b-তে। লাস্ট আর একটা সরল রেখা আছে, ওই সরল রেখাটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। এইবার ওয়াই অক্ষকে নেগেটিভ দিকে ছেদ করছে, এটা এইচডব্লিউ। এটা কি, হোমওয়ার্ক। এটা একটু আঁকবা, বুঝতে পারছো? এটা আঁকবা। এই সবগুলা বুঝছো, এই সবগুলা বুঝছো? কিছু মহান ব্যক্তির নাম উচ্চারণ করতে গেলে দাঁত পড়ে যাবে। কে বলছে এটা? কিছু মহান, এই জিহাদ খান, কিছু মহান ব্যক্তির নাম উচ্চারণ করতে গেলে দাঁত পড়ে যাবে। যে আমার মতো উচ্চারণ করবা, চাঙ্কু মাঙ্কু চেকে চেকে চু, এটা একটা ব্যক্তির নাম, বুঝছো? চাঙ্কু মাঙ্কু মাঙ্কা চেকে চু, বুঝছো? সো এটা একটা ব্যক্তির নাম। না, সমীকরণগুলোতে অলওয়েজ এইখানটাতে অলওয়েজ +1 হইতে হবে। সমীকরণে অলওয়েজ কি হইতে হবে, +1। সমীকরণে অলওয়েজ কি হইতে হবে, +1। সমীকরণগুলোতে অলওয়েজ কি হইতে হবে, +1। তাইলে এটা পসিবল, তাইলে এটা পসিবল। অন্য যে কোনো কিছুই থাকুক না কেন তুমি অলওয়েজ +1 দিয়ে করবা, এমন ভাবে এটাকে ভাগ করবে যাতে +1 চলে আসে। ঠিক আছে? আচ্ছা, ইজি ইজি স্যার। যেমন ধরো একটা উদাহরণ হিসেবে আমি জানতে পারি 2x - 3 + 4 = 0। ওকে, ইজ ইকুয়াল টু 0। এইটাকে যদি ছেদক আকৃতিতে কনভার্ট করতে হয় তাহলে কি লিখবো, 2x - 3y - 4। এবার কি করব, -4 দ্বারা উভয় পক্ষে কি করে দিব, ভাগ করে দিব। তাহলে এই যে -4 দ্বারা তুমি যখন ভাগ করে দিচ্ছ, -4 দ্বারা তুমি যখন ভাগ করে দিচ্ছ, এখানে কি পাচ্ছ, +1। তারপরে তুমি কি করতে পারো, এই 2টাকে হাফ আকারে লিখতে পারো। এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, ওয়াই ওয়াই এর মতো থাকবে। এবং নিচে কি লিখতে পারো, এই 4টাকে 1/3 আকৃতিতে লিখতে পারো। তাহলে দেখো কি এর সমীকরণ কেমনে দাঁড়ালো, এক্স এই পাশে দাঁড়ালো 4 আর হাফ গুণ করে -2 আর ওয়াই ডিভাইড বাই 4/3 ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে আকৃতি পাওয়া গেল, এই আকৃতিতে আসলে আমার কি, ছেদক সরলরেখা। এই আকৃতিতে আমার আসলে কি, ছেদক সরলরেখা। বুঝা গেল? তাহলে তুমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। এখন তুমি যদি এটাকে খুব সুন্দর করে আঁকতে যাও তাহলে তুমি জানো এটা আসলে কিভাবে আঁকা যাবে। এটা আসলে আঁকা যাবে খুবই সহজভাবে। যে দেখো এক্স অক্ষের দিকে -2, এটা 1, এটা 2, এটা হচ্ছে -2। ওকে, এক্স অক্ষের দিকে -2, 0। আর ওয়াই অক্ষের দিকে 4/3 মনে হচ্ছে এটা যদি 1 হয়
এটা হচ্ছে 1.33, এটা হচ্ছে 4/3, তাইলে ওয়াই অক্ষের দিকে 4/3। এই হচ্ছে তোমার সরল রেখা, এই হচ্ছে তোমার সুন্দর দেখে সরল রেখা। বুঝতে পারছো? এই বুঝতে পারছো? ও আচ্ছা আচ্ছা, বুঝছি ভাইয়া, ডান। বুঝছো? বুঝছো কিনা বলো? বুঝে থাকলে নোট হইলে ডান লেখো, বুঝে থাকলে নোট হইলে ডান লেখো। চলো আমরা এখন একটা মজার জিনিস পড়বো, আমরা এখন একটা মজার জিনিস পড়বো। বলো, বুঝে থাকলে, হয়ে থাকলে ডান লেখো। সেই সেই হাসতে হাসতে আবার শহীদ হয়ে যায়। বুঝছো? এই বুঝছো? হেই বুঝছো কিনা বলো ভাইয়া, বুঝছো কিনা বলো? বুঝছি, শাবাশ। ডান নেমে বলো, ডান 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 ডান। শাবাশ। ওকে, এইবার ঝামেলা অন্য জায়গায়। এইবার ঝামেলা হচ্ছে, আমার কাছে একটা ছেদক সরলরেখা আছে, আমার কাছে একটা ছেদক সরলরেখা আছে, বাট আমাকে দেখো কি কি দেয়া নাই একটু ভালো করে বুঝো, ঠিক আছে? ধরো এই বিন্দুটা আমার কাছে বলা নেই, ওকে? আমার কাছে একটা ছেদক সরলরেখা আছে, যেই ছেদক সরলরেখার কোনো সমীকরণ আমি জানি না, কোনো সমীকরণ আমি কাছে কি নাই, বলা নাই, এবং সে কোন কোন বিন্দুতে ছেদ করে গেছে তাও বলা নেই। যেটা গান ছিল না, যে কি জানো, আরে আরে ভুলে গেছি গানটা, যাই হোক। তো আমার এমন একটা সরলরেখা দেওয়া আছে, যে আমার একটা ছেদক সরলরেখা দেওয়া আছে, এবং এই ছেদক সরলরেখার আমি কিছু জানি না, কিন্তু আমি কি জানি, মূল বিন্দু থেকে এই ছেদক সরলরেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য জানি, সেটা হচ্ছে পি, ওকে? এবং এই পয়েন্টটাও বদলাই দাও, মূল বিন্দু থেকে এই ছেদক সরলরেখার উপর অঙ্কিত লম্বর দৈর্ঘ্য আমি জানি, সে দৈর্ঘ্য হচ্ছে কত? সে দৈর্ঘ্য হচ্ছে পি। তাহলে দৈর্ঘ্যের দৈর্ঘ্য মানে এই এই যে ও এম রেখার, ও আর এম, মূল বিন্দু থেকে এই এম, এটার উপরে কি টানছি? একটা লম্ব টানছি। কোন রেখার উপর লম্ব টানছি? একটা ছেদক সরলরেখা। মূল বিন্দু থেকে, মূল বিন্দু ও হতে এই ছেদক সরলরেখার উপর ও এম লম্ব, ও এম কি টানছি? লম্ব টানছি। এবং বলে দিছি ও এম এর দৈর্ঘ্য, ও এম এর দৈর্ঘ্য আসলে কত? পি একক। বুঝো, ও এম এর দৈর্ঘ্য কত? পি একক। যে এইখান থেকে এইখানের ডিস্টেন্স হচ্ছে পি। এবং বলে দিছি এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এবং এই ও এম এক্স অক্ষের সাথে, ও এম এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ও এম এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। প্রশ্ন হচ্ছে যে আমার এই এবি সরলরেখা, এই হচ্ছে এবি সরলরেখা, এই এবি সরলরেখার সমীকরণ কি? এবি এর সমীকরণ কি? এটা অনেক 3.5-এ দেখবা তোমরা এই ধরনের ম্যাথ তোমরা করবা, যে এবি এর সমীকরণ বের করতে বলছে। কি বলছে? এবি একটা ছেদক সরলরেখা, এবং মূল বিন্দু থেকে এবি এর উপরে ও এম লম্ব, ও এম লম্ব এবি, ও এম কার উপর লম্ব? এবি এর উপরে লম্ব, ঠিক আছে? এবং বলছে ও এম এর দৈর্ঘ্য কত একক? পি একক, এবং যা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবি এর সমীকরণ নির্ণয় করতে বলছে। কার সমীকরণ নির্ণয় করতে বলছে? এই পোলাপান কার সমীকরণ নির্ণয় করতে বলছে? এবি এর সমীকরণ নির্ণয় করতে বলছে। বুঝছো? কার সমীকরণ নির্ণয় করতে বলছে? এবি এর সমীকরণ। এই 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 একদম গুলি করে খুলি উড়িয়ে দিব রে, ঠিক আছে? কমেন্ট দেখে হাসি বের হচ্ছে, কে বলছে রে? আতিকুর, একদম গুলি করে টুকুস করে খুলি উড়িয়ে দিব তোমার বাছা, বুঝো না? আচ্ছা, তো এবি এর যে সমীকরণ, এটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমি কি কি করতে পারি ওইটাই আমরা এখন দেখব, ঠিক আছে? এবি এর সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে। এখন দেখো, তাকাও, কিসের সমীকরণ? এবি এর সমীকরণ। এবং এবি একটা কেমন? ছেদক সরলরেখা। এবি একটা কেমন সরলরেখা? ছেদক সরলরেখা। তাহলে আমি একটু লিখলাম, একটু দেখো, আমি এই জায়গাটা একটু লিখলাম
যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, রাইট? লেখা যায়। এখন এ মানে কি? এই পুরা ও এ, এক্স ডিভাইডেড বাই ও এ প্লাস ওয়াই, এই পুরো ওয়াই মানে কি? এই যে এইটা মানে আসলে কি? এই এ, রাইট? এটা মানে আসলে কি? বি। তাহলে এখানে লিখলাম ও বি ইজ ইকুয়াল টু 1। তাইলে আমি যদি কোনোভাবে ও এ আর ও বি এর মান বের করতে পারি তাইলে আমার সমস্যা সমাধান। ও এ আর ও বি এর মান আমি যদি বের করতে পারি তাইলে আমার ঝামেলা সলভড। আচ্ছা, এবার একটু দেখো, এবার একটু তাকাও। আচ্ছা, কোথায় তাকাবো ভাইয়া? বোর্ডের এই পাশে তাকাবা। বোর্ডের কোন পাশে? এই পাশে। আমি এখন দুইটা ত্রিভুজ তোমাকে দেখাবো, ভালো করে তাকাও। ও এম এ, এই ত্রিভুজটার দিকে তাকাও। ও এম এ, এই দিকে আমি একটু আঁকি, এটা সুন্দর করে আঁকি, ঠিক আছে? ত্রিভুজটা একটু সুন্দর করে আঁকি। ত্রিভুজ, ও ত্রিভুজ তুমি কোথায়? আমি খানি। ও ত্রিভুজ, ও ত্রিভুজ তুমি কোথায়? এই দেখো ও এম এ। তাহলে আমি দিলাম এম হচ্ছে 90 ডিগ্রি, ওকে? এই হচ্ছে এ, এই হচ্ছে ও, এবং থিটা কোথায়? এই যে ও এম ও এ, এম ও এ, এটা থিটা। আচ্ছা, এই পাশে ও দেই, এই পাশে এ দেই, এই পাশে ও, এই পাশে এই যে এম ও এ, এম ও এ, এই যে এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। এখন দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, দেখতে খুব সুন্দর লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। এবং ও এ সমান সমান আমি বলে দিছি এই পুরোটা আসলে আমার কি? এ। এখন আমি যদি তোমার এখানে বলি যে ভাইয়া কস থেটার সূত্র বলো, তখন তুমি আমার কি বলবা? যে ভাইয়া দেখেন কস থেটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ও এম, রাইট? ভূমি কত? ও এম। আর অতিভুজ কত? ও এ, রাইট? এখন আমি যদি লিখি ও এম ইজ ইকুয়াল টু ও এ ইজ ইকুয়াল টু ও এম ডিভাইডেড বাই কস থিটা। ও এম এর পরিচয় কি? ও এম এর পরিচয় হচ্ছে পি। ও এম এর পরিচয় কি? পি। আর নিচে কি আছে? কস থেটা। তাহলে আমি এ ইজ ইকুয়াল টু লিখতে পারি পি ডিভাইডেড বাই কস থেটা। এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? পি ডিভাইডেড বাই কস থেটা। তাহলে এই ত্রিভুজটা থেকে আমি লিখতে পারি এ ইজ ইকুয়াল টু পি ডিভাইড বাই কস থেটা। এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? পি ডিভাইড বাই কস থেটা। ঠিক একইভাবে, ঠিক একইভাবে আবারও অন্তরের অন্তরস্থল থেকে আমি কি লিখতে পারি? অন্তরের অন্তরস্থল থেকে লিখতে পারি ভাইয়া, ও ভাইয়া তুমি একটু তাকাও ভাইয়া, এইখানেও একটা ত্রিভুজ আছে রে ভাইয়া, এইখানেও একটা ত্রিভুজ আছে। এইখানে যে ত্রিভুজটা আছে সে কে? সে কে? সে কে? সে আসলে কেউ না রে পাগলা। এই যে দেখো রে পাগলা, দেখো, দেখো রে পাগলা, দেখো, এটা আসলে কি? এ, তাই না? ওকে, এটা হচ্ছে এ। আচ্ছা পাগলা তুমি কোথায়? পাগলা কোথায়? কোথায়? এই যে ভাইয়া এখানে। এই যে দেখো, এটা যদি থেটা হয়, এটা যদি থেটা হয়, এই পুরোটা আসলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই পুরোটা আসলে কত ডিগ্রি? এই পুরোটা আসলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে থেটা চলে গেলে এখানে পড়ে থাকে 90 মাইনাস থেটা। এখানে কি পড়ে থাকে? 90 মাইনাস থেটা। এটা যদি থেটা হয় এটা কত হবে? 90 মাইনাস থেটা। তাহলে এই ত্রিভুজটার দিকে তুমি যদি তাকাও, ও বি এম, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এম, এটা হচ্ছে ও, ঠিক আছে? এটা হচ্ছে বি। একইভাবে এই ও বি এর দৈর্ঘ্য হচ্ছে বি, ও এম এর দৈর্ঘ্য হচ্ছে পি, আর এইটা হচ্ছে তোমার 90 মাইনাস থেটা। 90 মাইনাস থেটা, এই কোণটার মান কত? 90 মাইনাস থেটা। এইবার আসো যে cos 90 মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? দেখো ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ও এম। অতিভুজ কত? ওবি। cos 90 মাইনাস থেটা মানে হচ্ছে সাইন থিটা। ওই যে 90 ডিগ্রির সাথে যদি থেটা থাকে তাহলে কি হয়? cos পুচক করে সাইনে কনভার্ট হয়ে যায়। 90 মাইনাস থাকলে কি হয়? cos পুচক করে সাইনে কনভার্ট হয়ে যায়। বুঝা গেছে? ওকে, cos কি হয়ে যায়? 90 মাইনাস থেটায় পুচক করে কনভার্ট হয়ে যায়। ওকে, তাহলে এবার দেখো ওএম, এই ওএম এর দৈর্ঘ্য কত? ওএম এর দৈর্ঘ্য হচ্ছে পি। ওএম এর দৈর্ঘ্য হচ্ছে পি, আর ওবি এর দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে বি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? পি ডিভাইডেড বাই সাইন থেটা। বি ডিভাইডেড বাই সাইন থেটা। তাহলে আমি বি এর মান পাইলাম পি ডিভাইড বাই সাইন থিটা,
এ এর মান পাইলাম পি ডিভাইড বাই কস থেটা। ওয়াও, ম্যাজিক, সুন্দর। এ আর বি এর মান বসায় দিব। আহা, মজা গায়া। এর মান কি বসাবো? পি ডিভাইডেড বাই কস থেটা। বি এর মান বসাবো পি ডিভাইড বাই সাইন থেটা ইজ ইকুয়াল টু 1। এইটাই সমীকরণ, এইটাই সমীকরণ, এইটাই সমীকরণ। ভাইয়া বুঝছো? ও ভাইয়া বুঝছো না কি বলো? তাহলে আমি জাস্ট কি লিখবো? পি হচ্ছে কিসের দৈর্ঘ্য? এই যে এই বাহুটার দৈর্ঘ্য। ওএম এর দৈর্ঘ্য আসলে কি? পি। ওএম এর দৈর্ঘ্য আসলে কি? এই যে পি। ওএম এর দৈর্ঘ্যটা আসলে কি? ওএম এর দৈর্ঘ্যটা আসলে কি? পি, রাইট? এই পি কার দৈর্ঘ্য? ওএম এর দৈর্ঘ্যটা পাগলা, ওএম এর দৈর্ঘ্য। তাহলে ওএম এর দৈর্ঘ্য আসলে কে? পি। এবং থিটার মান কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। একবার cos থিটা লিখবো, একবার sin থিটা লিখবো। একবার cos থিটা লিখবো, একবার sin থিটা লিখবো। ওকে, জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। বুঝছি, বুঝছি, এই বুঝছি। পোলাপান বুঝছি কিনা বলো? ওকে, আচ্ছা। নোট হইছে? নোট হইলে ডান লেখো, নোট হইলে ডান লেখো, নোট হইলে ডান লেখো। আচ্ছা, যার যার এই যে ধরো হচ্ছে ঘাড়ে ব্যথা করে যাদেরকে ক্লাস করলে, ঠিক আছে, এটা কি করবা জানো? উপর হয়ে শুয়ে লিখবা। অনেক সময় মাঝে মাঝে করে, আমিও করি। আমি যখন অনলাইন ক্লাস করি তখন আমার একটু ব্যথা করে। সো একটু উপর হয়ে শুয়ে লিখবা। বিছানায় হচ্ছে সামনে মোবাইল রেখে উপর হয়ে শুয়ে লিখতে পারো। যেহেতু ম্যাথ ক্লাস অ্যান্ড আমার ক্লাস, সো মজা থাকবে। সো তুমি লিখতে পারো। আচ্ছা, এখন বলো, মূলবিন্দু হতে কোনো রেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক এবং রেখা লম্বটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? বলে দিছে 30 ডিগ্রি কোণ। মানে বুঝো যে খুব সোজা জিনিস। জিনিস হচ্ছে এইভাবে, এই হচ্ছে আমার একটা অ্যাঙ্গেল। মজা গায়া। ওকে, এবার কি করব? মূল বিন্দু থেকে এটার উপরে একটা কি টানবো? লম্ব, 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 লম্ব। এবং বলে দিলাম এই লম্বর দৈর্ঘ্য আসলে কত একক? 5। লম্বর দৈর্ঘ্য আসলে কত? পি ইজ ইকুয়াল টু 5 একক। এবং এই থেটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই রেখার সমীকরণ চাইছে এ আর বি এর। আরে পাগলা, কত সহজ। এক্স ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই cos 30 ডিগ্রি প্লাস ওয়াই ডিভাইড বাই 5 ডিভাইড বাই sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। সো এই হচ্ছে খেলাধুলা। এটা করলেই তুমি এ আর বি এর ভ্যালু পেয়ে যাবা রে। বুঝা গেছে? নোট ডান। বুঝছি, 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 বুঝছি। ম্যাথ কি মজা কিনা? ম্যাথ মজা কিনা বলেন? ম্যাথ মজা কিনা? ম্যাথ মজা কিনা বলো, বলো বলো। ম্যাথ মজা কিনা? ম্যাথ মজা লাগে? এই যে এখন মজা লাগে, খালি মজা লাগবে, খালি মজা লাগবে। ম্যাথ মানেই মজা। ম্যাথ মানে কি? মজা, 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 মজা। ওকে, ম্যাথ মানেই আসলে কি লাগবে? মুজা লাগবে, মুজা, খালি মুজা। আচ্ছা, গেল, শেষ। ওকে, একদম সহজ। আচ্ছা, আরেকবার স্যার। আচ্ছা, এখানে পি এর ভ্যালু বলে দিছে এবং এই বলছে যে একটা মূল বিন্দু হতে কোন রেখার উপরে, একটা রেখার উপরে অঙ্কিত লম্ব, এই হচ্ছে অঙ্কিত লম্ব ওএম। অঙ্কিত লম্ব কি? ওএম। এবং বলছে লম্বের দৈর্ঘ্য 5 একক। তাহলে এই পি এর মানটা আসলে কত একক? 5 একক। একটু আগে যে ম্যাথটা করেছি। এবং এই যে লম্বটা, এই যে ওএম লম্বটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। এই হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন বলছে এই সরল রেখাটার, এই এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা পড়ে আসছি এক্স ডিভাইড বাই পি বাই কস থেটা। থেটার ভ্যালু কত? 30। আর পি এর ভ্যালু হচ্ছে 5। ওয়াই ডিভাইডেড বাই পি ডিভাইড বাই সাইন থেটা। পি এর ভ্যালু 5, সাইন থেটা, থেটার ভ্যালু 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এটাকে তুমি যদি পারফর্ম করো, মানে এক্স ডিভাইড বাই কস থেটার ভ্যালু হচ্ছে হাফ, ওয়াই ডিভাইড বাই সাইন থেটা, কস থেটার ভ্যালু হচ্ছে √3/2, √3/2। আর সাইন থেটার ভ্যালু হচ্ছে 5 ডিভাইডেড বাই হাফ,
ইজ ইকুয়াল টু 1। এটাকে পারফর্ম করলে ক্যালকুলেটরে বসায় দিলে তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। এটা হচ্ছে একটা সমীকরণ, এটা হচ্ছে একটা সমীকরণ, বুঝছো? একদম সহজ। এমসিকিউ সিকিউ সবার জন্য ভ্যালিড, এমসিকিউ সিকিউ সবার জন্য ভ্যালিড। আচ্ছা, এবার একটা জিনিস পড়বো যে দুইটি সরল রেখা আর অবস্থান। দেখো দুইটা সরল রেখা আসলে কিভাবে কিভাবে অবস্থান করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমত একটা হচ্ছে সমান্তরাল। ব্যাপারটা কেমন? অর্থাৎ দুইটা সরল রেখার ঢাল যদি সমান হয়। কি সমান? ঢাল সমান। দুইটা সরল রেখার ঢাল যদি সমান হয়, সে ফর y is equal to 2x plus 2, y is equal to 2x plus 3। ওকে, তাহলে এখানে তুমি ভালো করে তাকাও, এই দুটা সরল রেখার ঢাল সমান। কি সমান? ঢাল সমান। তাহলে ভিন্ন কোথায়? ছেদক ভিন্ন। এই সরলরেখা দুটোর কি ভিন্ন? ছেদক ভিন্ন। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা ঢাল সমান, বাট এটা কি ভিন্ন? ছেদক ভিন্ন ভিন্ন। এবং এদের অবস্থানকে তুমি যদি একটু আঁকো খুব সুন্দরভাবে, তুমি দেখবা একটা হচ্ছে যে 1 2 আর একটা হচ্ছে 3। যে একটা যদি এইভাবে যায়, ও সরি, আমরা একটু এইটা ইউজ করি। ওকে, আচ্ছা, একটা যদি এইভাবে যায় আর একটা হচ্ছে এইভাবে। ওকে, আচ্ছা, সো তুমি যদি লক্ষ্য করো তুমি একটা জিনিস দেখতে পারবা যে দেখো এই দুটো সরল রেখা পরস্পর, এই দুটো সরল রেখা পরস্পর এমন ভাবে অবস্থান করতেছে যে এইভাবে গেছে। ওকে, যে এই দুটো সরলরেখা এমন ভাবে অবস্থান করছে যে তাদের ঢাল অ্যাকচুয়ালি কি? সমান। এই যে এইটা যে কোণ উৎপন্ন করছে, এইটাও এক্স অক্ষের সাথে একই কোণ উৎপন্ন করছে, ঢাল সমান। ঠিক আছে, এবং এরা পরস্পর কখনো কি করবে না? ছেদ করবে না। তাহলে ভিন্নতা কোথায়? খালি ছেদকে ভিন্ন। যে এইটা 2 অক্ষে ছেদ করছে, এটা কত অক্ষে ছেদ করছে? 3 অক্ষে। যে এটা 2 এ ছেদ করছে, সে ফর এইটা হচ্ছে আচ্ছা এটা 2, এটা কোথায় ছেদ করছে? 3 এ। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এটা ছেদ করছে 2 তে, এটা ছেদ করছে কোথায়? 3 তে। তাইলে আমি দেখতে পাচ্ছি যে দুইটা সরলরেখা পরস্পর রেলগাড়ির মতো টিক 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 করে চলতেছে। কেউ পরস্পরকে কখনো কি করবে না? ছেদ করবে না। ঠিক আছে, কেউ পরস্পরকে ক্রস করে যাবে না। জাস্ট এদের ঢাল সমান, কিন্তু ভিন্নতা হচ্ছে ওয়াই অক্ষের ছেদক। ওকে, ওয়াই অক্ষের ছেদকে ভিন্নতা আছে। ওয়াই অক্ষের ছেদকে কি আছে? ভিন্নতা আছে। ওয়াই অক্ষের ছেদক ভিন্ন ভিন্ন। আচ্ছা, গেল। এবার আসো দ্বিতীয় কেস, লম্ব। একটা সরল রেখা অপরটির উপরে লম্ব হইতে পারে, লম্ব রেখা। কেমন? যে সে ফর একটা সরল রেখার ঢাল অপর একটা সরল রেখার ঢালের গুণফলের মান যদি -1 হয়, তাহলে সরলরেখা দ্বয় আসলে অ্যাকচুয়ালি কেমন? পরস্পরের উপরে লম্ব। ব্যাপারটা দেখি। ধরো y is equal to 2x plus 3 আর y is equal to -12x plus 4। তাহলে খুব ভালোভাবে অবজার্ভ করলে দেখা যাচ্ছে যে এই দুটার ঢালের গুণফল 2 into -12 is equal to আমি কি পাচ্ছি? -1। তাহলে দুইটার ঢালের গুণফল আমার যদি -1 হয়, তাহলে রেখা দুটো আসলে পরস্পর কি? লম্ব। সে ফরের দুটো হচ্ছে এরকম অবস্থান করবে, একটা আরেকটার উপরে কি আছে? লম্ব। আর আরেকটা অবস্থান করতে পারে, তৃতীয় একটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে ছেদক, ছেদক আকৃতিতে। এই দুইটা সরলরেখা কিভাবে অবস্থান করতে পারে? ছেদক আকৃতিতে। কেমন ব্যাপারটা? ব্যাপারটা যদি একটু তাকাই, দেখো এই হচ্ছে একটা ঢাল আর একটা হচ্ছে এই। ওকে, আচ্ছা, এইবার এই একটা সরল রেখা, ওকে, এবং এই আর একটা সরল রেখা। ওকে,
আচ্ছা, এবার দেখো এইটা ধরো থিটা 1 কোণ উৎপন্ন করবে, এইটা ধরো থিটা 2 কোণ উৎপন্ন করবে, আর এখানে একটা কি করছে তারা ছেদ করছে। তাহলে দুইটা সরলরেখা তিনটা ক্রমান্বয়ে অবস্থান করতে পারে এবং এদের ঢাল কখনোই কি না সমান নয়, এদের ঢাল কি না সমান নয়। তাহলে একটা দুইটা সরলরেখা পরস্পর এই তিনটা কেসে অবস্থান করতে পারে। বুঝা গেল? বুঝা গেছে? এই ক্লিয়ার? সানাসুর আর কয়দিন পর এই মার্সের ক্লাসে যখন এই বেসিক গুলো পারবা না, যখন আমি ম্যাথ করাবো একটা সরলরেখা একটা সরলরেখার ছেদকের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের উপরে লম্ব সরলরেখার সাথে সমান্তরাল সরলরেখা 5 একক দূরবর্তী হলে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করা, তখন আল্লাহ গোল এমন করবা। বুঝছো? ঠিক আছে, এই বেসিক গুলো এই জন্যই পড়াচ্ছি। বুঝছো? দুইটা সরলরেখার সমীকরণের সমদ্বিখণ্ডকের লম্ব সরলরেখার সমীকরণ যখন এমনি বলবো তখন দেখো মাথা নষ্ট হয়ে যাবে। ওয়াটার ওয়াটার গুড। ঠিক আছে, বুঝছো না? ওকে, সাবাস। আচ্ছা, এবার আসো সরলরেখার সমান্তরাল সমীকরণ নির্ণয় করতে বলি। ব্যাপারটা কি যে একটু দেখি, ধরো আমার কাছে দুইটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, ওকে, এবং তারা কখনো কি করে না পরস্পর পরস্পরকে ই করবে না, ছেদ করবে না। তো আমি যে তোমার বললাম যে y ইজ ইকুয়াল টু বা 2x প্লাস 3y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ। ঠিক আছে, এটা কিভাবে বের করব? মাথা খুব ঠান্ডা রাখবা। যখনই তোমার কাছে একটা রেখা বলে দিছে এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ, ঠিক আছে, যখনই তোমার এটা বলে দিবে তুমি মাথা ঠান্ডা করে এইখানে যতটুকু দেওয়া আছে 2x প্লাস 3y এইটাকে লিখবা যে 2x প্লাস 3y, তারপরে সুন্দর করে একটা কে লিখবা, একটা কে ইজ ইকুয়াল টু 0 দিবা। এই যে রেখাটা তুমি পাইয়া গেছো, এই রেখাটাই আসলে কে এর মান তোমাকে একটা কন্ডিশন বলে দিবে। কে এর মান বের করার জন্য তোমার এটা কি বলে দিবে? কন্ডিশন বলে দিবে। ঠিক আছে, ওকে, কে এর মান বের করার জন্য তোমার একটা কন্ডিশন বলে দিবে। এই কে এর মানের উপরে বেস করে তুমি একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করে ফেলতে পারবা। যে একটা রেখা দেওয়া আছে, এই রেখার সমান্তরাল সরলরেখা যখনই তোমাকে নির্ণয় করতে বলবে 2x প্লাস 3y প্লাস কে ইজ ইকুয়াল টু 0, ওকে, এই কে এর মানটা কন্ডিশনের উপরে বেসড অন কন্ডিশন। যখনই তোমার কাছে কন্ডিশন চাবে, কন্ডিশন নির্ণয় করতে বলবে, সুন্দর করে এই কে এর মানটা নির্ণয় করতে পারবা। ঠিক আছে, জাস্ট যেভাবে দেওয়া আছে এত রেখার সমীকরণ, জাস্ট 2x 3y ঠিক মতো লিখবা, প্লাস কে দিবা, এই কে এর মান কন্ডিশন থেকে নির্ণয় করবা। ওকে, বুঝছি? ওকে, আচ্ছা, তো ধরো আমি যদি তোমাকে বলি যে 2x প্লাস 3y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল, আচ্ছা একটা ম্যাথ আমাদের কাছে আছে অলরেডি, আমরা ওটা একটু দেখি। এই যে দেখো এখানে একটা ম্যাথ দেখো যে 1,2 বিন্দুগামী এত রেখার সমীকরণের সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। এটা কিভাবে করব? যখনই আমাকে বলবে এত বিন্দুগামী, আমি জাস্ট ভুলে যাব এই কথা যা আছে আমার কাছে মনে নেই, এই কথা মাথায় কি করবো না, মাথায় এটা প্রেশারই নিব না, মাথায় এটা কি করবো না, প্রেশার নিব না, জাস্ট ভুলে যাবো, দূর ভুলে যাবো, শেষ। তাকাবো এইদিকে, আর তাকাবো কোথায়? এইখানে এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ। ওকে, তাহলে ফার্স্ট কাজ কি? 2x মাইনাস 3y প্লাস কে ইজ ইকুয়াল টু 0 এটা লিখব। এইবার বলতেছে এই রেখাটা 1,2 বিন্দুগামী, এই যে এই রেখাটা যা কত বিন্দুগামী? 1,2 বিন্দুগামী। এবার এটা যদি 1,2 বিন্দুগামী হয় তাহলে আমার কি করতে হবে? এই 1,2
ধরো আমার বুকের ভিতরে আছে 1,2 আছে, আমি একটা সরলরেখা, তাহলে এই 1,2 দিয়ে এই আমার এই বুকটাকে কি করতে হবে? সিদ্ধ। ওকে, কি করতে হবে? সিদ্ধ করে দিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এই 1,2 বিন্দুটা অবশ্যই এখানে কি করে দিতে হবে? পুট করে বসায় সিদ্ধ করে দিতে হবে। তাহলে 2 × 1 - 3 × 2। আমার ক্লাস যারা দেখে আসছে, ওই যে ইউটিউবে যে ক্লাস আছে, পোলাপান এখানে এইসব পাকনামি করতেছে, আমি দেখতেছি তো, ঠিক আছে? যারা দেখে আসছে এরা খুব সুন্দর করে লিখতেছে। আচ্ছা, তো দেখেন আপনি কি লিখতে পারেন, যে 2x - 3y + 4 = 0। এই পায়ে গেছি আমি কি? সমান্তরাল রেখার সমীকরণ। ওকে, বুঝছি কিনা বলো, বুঝছি কিনা? একদম সহজ, একদম পুরো পানি কিনা বলো। বুঝে থাকলে নোট করো, পানি। ওকে, বুঝছো? আচ্ছা, বুঝছো? শাবাশ, নোট ডান। সামনে আগাবো। সহজ জিনিস তো, একদম সহজ জিনিস। জাস্ট তুমি একটু কলেজে যায় যখন দেখবা যে এই পড়াগুলো কত মানে কাজে লাগবে, যখন 3.4, 3.5, 3.6, 3.7 পড়বা, তখন আমার কথা মনে পড়বে। কিরে, সেই তো। আচ্ছা, এবার আসো দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, দেখো, ধরো আমার কাছে এরকম দুইটা সরলরেখা আছে, যাদের সমীকরণ হচ্ছে সে ফর 2x - 3y প্লাস, ধরো এখানে আমি লিখলাম ax + by + c1 = 0, এবং আরেকটা সমীকরণ আছে ax + by + c2 = 0। আমার কাছে দুইটা সরলরেখার সমীকরণ আছে, এবং বুঝতে পারতেছি তাদের এই পার্টটুকু এবং এই পার্টটুকু সমান। তাহলে যেহেতু এই দুটো সমান, তার মানে এই দুটো সরলরেখা আসলে কি? সমান্তরাল। তাহলে ভুলটা কোথায়? চেঞ্জ হচ্ছে এই যে C1 আর এই যে C2 তে, এই দুইটা জায়গায় পরিবর্তন আছে। আমার কথা হচ্ছে এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমাকে যদি নির্ণয় করতে বলে, এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যদি আমাকে নির্ণয় করতে বলে, তাহলে আমি কিভাবে নির্ণয় করব? এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমাকে যদি নির্ণয় করতে বলে, তাহলে আমি কিভাবে নির্ণয় করব? তো দেখো, দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমাকে যদি নির্ণয় করতে বলে d, আমি লিখব মডুলাস c1 - c2 ডিভাইডেড বাই √a² + b²। এ হচ্ছে কার সহগ? x এর সহগ। b হচ্ছে কার সহগ? y এর সহগ। এই যে a², এখানে কি নিয়ে আসবো? b²। আর c1 - c2 মানে হচ্ছে ধ্রুবক পদ দুইটার ডিফারেন্স। বুঝা গেল? তাহলে যখনই আমার কাছে দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলবে, যখনই আমার কাছে দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী নির্ণয় করতে বলবে, যেখানে c1 এবং c2 দেওয়া আছে, কি লিখবো? c1 - c2 এর মডুলাস ডিভাইড বাই √a² + b²। ওকে, আচ্ছা, তাহলে আমাকে একটু ম্যাথ করে দেখাও। বললাম 2x - 4y + 5 = 0 ও 2x - 4y + 3 = 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বাই করো, কত হবে দেখি? ফার্স্ট যে আগে অ্যান্সার দিতে পারবা তার জন্য একদম নাম বলবো। ফার্স্ট দেখি। এই পোলাপান বলো, বলো ডি এর ভ্যালু কত? ফার্স্ট। ওকে, তাড়াতাড়ি বলে ফেলেন। এটা পড়ানো হয়ে গেছে, ডান। এবার আমরা লম্ব সরলরেখা পড়বো। আচ্ছা, কই যেন গেলাম? এই তো, রাইট। হ্যাঁ, বলো এটার মান কত হবে? দেখি মান কত হবে? বলে ফেলো। এই বলো, মান কত হবে পাগলা? মান কত হবে রে পাগলা? 5 - 3 c1 - c2 √2
2 স্কোয়ার প্লাস -4 এর হোল স্কোয়ার, তাইলেই হয়ে যাবে, এটা বের করলেই হয়ে যাবে। ওকে, তাহলে 2 ডিভাইড বাই 16 আর 4 20 √20, এটা করলেই অ্যান্সার হয়ে যাবে, এটা করলেই অ্যান্সার হয়ে যাবে রে পাগলা, হয়ে যাবে, শেষ গেল। ওকে, এবার আসো লম্ব সরলরেখার সমীকরণ। একটা সরলরেখা আমার কাছে দেওয়া আছে, ওকে, এই সরলরেখার উপর আরেকটা সরলরেখা যদি লম্ব হয়, সেই লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করব। সে ফর এটা হচ্ছে আমার সরলরেখা, যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা একটা সরলরেখা। এটার উপরে কোন সরলরেখার সমীকরণ নির্ণয় করব? লম্ব সরলরেখা। তাহলে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে গেলে তাকাও এখানে, এখানে তাকাও, এইটা হচ্ছে b, এটা কি b, এটা কি b, এটা কি a। লুক এট হিয়ার ব্রাদার, যখনই তোমাকে বলবে লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করবে, তুমি জাস্ট কি করবে জানো? b রে a এর কাছে পাঠিয়ে দিবা, a রে b এর কাছে পাঠিয়ে দিবা, b রে a এর কাছে পাঠিয়ে দিবা, a রে কোথায় পাঠিয়ে দিবা? b এর কাছে। তাহলে b a এর কাছে পাঠিয়ে দিলে হয়ে যাবে bx, এবং এই পাশে y এর কাছে পাঠিয়ে দিলে হয়ে যাবে ay প্লাস c প্লাস এখানে লিখবা k ইজ ইকুয়াল টু 0। তারপরে তাকাবা অন্য একটা জায়গায়, কোথায় তাকাবা? এখানে কি আছে ভাইয়া? প্লাস, এখানে দিবা মাইনাস, কিচ্ছু না, জাস্ট কি করছি? b রে a এর জায়গায় পাঠাই দিছি, a রে b এর জায়গায় পাঠাই দিছি, আর প্লাসের জায়গায় কি দিছি? মাইনাস। যদি মাইনাস হইতো তাহলে কি দিতাম? প্লাস, জাস্ট চিহ্ন বদলাই দিব। কি বদলাই দিব? চিহ্ন বদলাই দিব। ওকে, জাস্ট কি করে দিব? চিহ্ন বদলাই দিব। বি রে এর কাছে পাঠিয়ে দিব, এ রে বি এর কাছে পাঠিয়ে দিব, পাঠাই দিয়ে কি পরিবর্তন করে দিব? চিহ্ন। প্লাস থাকলে পুকুশ করে মাইনাস, মাইনাস থাকলে পুকুশ করে প্লাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। ওকে, অল্টার করে দিব। কি করে দিব? অল্টার করে দিব। বুঝছি, ওরে পাগলা বুঝছি রে। ওকে, আচ্ছা, যেমন আমি যদি তোমাকে বলি ভাইয়া বলো যে টুয়াইজ এক্স, সরি মাইনাস টুয়াইজ এক্স প্লাস থ্রাইজ ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 এর লম্ব রেখার সমীকরণ কি হবে? বলো, সমীকরণ রেখার সমীকরণ কি হবে? বলো, এটার অ্যান্সার বলো ফার্স্ট, দেখি কে আগে বলতে পারে। ফার্স্ট অ্যান্সার, অ্যান্সার চাই, অ্যান্সার। কাম অন গাইস, কাম অন, কাম অন, বুস্ট আপ গাইস। লম্ব সরলরেখা শেষ হয়ে গেলে আমরা চলে যাব এই যে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। শেষ আমাদের পড়া, সরলরেখা পড়তে আমাদের 10 মিনিট লাগবে, তারপর আমরা কোনিক্সে চলে যাব। সরলরেখা পড়তে আমাদের লাগবে 10 মিনিট, তারপর আমরা কোথায় চলে যাব? কোনিক্সে ব্রাদার, কোনিক্সে, ইয়ো ব্রাদার, কাম অন। দেখি এটা অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার বলো, অ্যান্সার বলো, হু হু, অ্যান্সার বলো ব্রাদার, অ্যান্সার বলো তাড়াতাড়ি, ফার্স্ট ফার্স্ট। আচ্ছা, ফার্স্ট বলো, ফার্স্ট, হু হু, ফার্স্ট, পাগলা পোলা, ফার্স্ট। এটা করাই দিব, ওকে, লাগবেই না, ওকে, বলো। কোনো বিন্দু লাগবে না, কোন বিন্দু দিয়ে যায় এটা, এটা দরকার নেই, জাস্ট তুমি আমার অ্যান্সারটা বলো, কোন বিন্দু দিয়ে যায় এটার দরকার নেই। 3x প্লাস 2k, আচ্ছা কি বলছে এটা? মাইনাস 3x মাইনাস 2y প্লাস 3 একজন বলছে, আর 3x প্লাস 2y প্লাস 3 বলতেছে পোলাপান। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে x এর আগে কোনো মাইনাস থাকা যাবে না রে পাগলা, আগে মাইনাস দিয়ে ভাগ দিয়ে দিব। কি করবো? মাইনাস দিয়ে আগে ভাগ দিয়ে দিব, x এর আগে কোনো মাইনাস আমি রাখবো না, সবসময় এটা মনে রাখবো। তারপর এখানে কি লিখবো? 3y, তারপর আবার এখানে মাইনাস দিয়ে ভাগ দেওয়ার কারণে 3 ইজ ইকুয়াল টু 0, শেষ। আচ্ছা, তারপরের কাজ, এটাকে এইখানে পাঠাই দিব, এটাকে এখানে পাঠাই দিব, লিখবো 3x, এটা লিখবো 2y প্লাস k ইজ ইকুয়াল টু 0। তারপরে মাইনাসের জায়গায় কি দিব? প্লাস। এই যে সমীকরণটা পাইয়া গেছি, এটাই অ্যাকচুয়ালি কি? লম্ব সরলরেখার সমীকরণ। এই যে পোলাপান পারে, এই যে পোলাপান পারে, শাবাশ। এই যে আরিফিন সাদ্দিক, লুৎফর রহমান, ফেরদৌস হোসেন, সুন্দর, পারফেক্ট,
একদম পারফেক্ট, পিকচার পারফেক্ট। পোলাপান, ইউ গাইজ আর গ্রেট। ওকে, জাস্ট ইউ গাইজ আর গ্রেট, অসম অসম, স্যালুট। মানে ভাই তুমি সব তো বুয়েটিয়ান মনে হইতেছে, ঠিক আছে, সব বুয়েটিয়ান ডাবিয়ান মনে হইতেছে। ওকে, এমনি চলতে থাকলে বুয়েটিয়ান ডাবিয়ান। এটা হোমওয়ার্ক, এটা কি হোমওয়ার্ক। ওকে, সুন্দর করে করবা, বাসায় বসে কাজ নেই, এগুলো করবা, কাজ কাম না থাকলে এগুলো করতে হয়। আচ্ছা শেষ, বুঝছি বুঝছি, বুঝি নেই বুঝি নেই, আচ্ছা আবার বুঝি, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে বুঝছি বুঝছি। ফার্স্টে এই সমীকরণটাকে -1 দ্বারা গুণ করব। কেন গুণ করব? বিকজ এক্স এর যে আগের যে মাইনাসটা সেটা আমি রাখবো না অলওয়েজ, তাই মাইনাস দিয়ে গুণ করার ফলে এটাকে লিখবো টুয়াইজ এক্স, এটাকে লিখবো মাইনাস থ্রাইজ ওয়াই, এটা লিখবো -3 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা আগে এইরকম বানায় নিছি, মাইনাস দিয়ে গুণ করে বানাইছি, বাট এক্স এর আগে কি রাখবো? অলওয়েজ পজিটিভ রাখবো। এই জন্য এক্স কে অলওয়েজ কি রাখবো? পজিটিভ রাখবো। তারপরে এটা লম্ব রেখা, এটার লম্ব রেখার সমীকরণ, এটার কি লিখবো? লম্ব রেখার সমীকরণ যদি আমাকে নির্ণয় করতে বলে তখন আমি কি করব? 3 কে 2 এর জায়গায়, 2 কে 3 এর জায়গায়, চিহ্নের দিকে তাকাবো না, লিখবো থ্রাইজ এক্স, এখানে লিখবো 2y, তারপরে লিখবো প্লাস কে ইজ ইকুয়াল টু 0, কারণ এই ছেদক তো আমি জানি না। তারপরে তাকাবো চিহ্নের দিকে, যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাসের পরিবর্তে আমি দিব প্লাস, যদি প্লাস থাকতো তাহলে কি দিব? মাইনাস। বুঝছো এবার? এবার বুঝছো? কে যেন বলছে বুঝি নেই। সাবাস, এই তো পোলাপান বুঝে গেছে। আচ্ছা এইবার আসো আমরা এটা একটু দেখি, যে একটি বিন্দু হতে কোন সরলরেখার উপরে লম্ব দূরত্ব, কোন সরলরেখার উপরে লম্ব দূরত্ব, এবার বুঝছে বুঝছে। হোমওয়ার্কের অ্যান্সার বাসায় যেয়ে করবা, হোমওয়ার্কের অ্যান্সার বাসায় যেয়ে করবা। আচ্ছা এটা একটু তাকাই, আর আরেকজন লিখে রাখছে বাম দিকে চাপিয়ে, আই রে পোলাপান, হাই রে পোলাপান, বলছে এই চিত্রটারে বাম দিকে চাপায় রাখতে, আর আমার টাইপিস্ট লেখা রাখছে বাম দিকে চাপিয়ে। আহ চমৎকার ব্যাপার স্যাপার, বুদ্ধি অ্যাকচুয়ালি হাঁটুর গোড়ায় রেখা টাইপ করে, বুদ্ধি হাঁটুর গোড়ায় রেখা টাইপ করে, বুঝছো? কিছু করার নেই। আচ্ছা এখন দেখো এই একটা বিন্দু হচ্ছে পি, কালি পড়ো না কেন, একটা বিন্দু হচ্ছে পি, এই পি থেকে এই যে সরলরেখা আছে, এই সরলরেখার উপরে যদি একটা লম্ব টানি, একটা সরলরেখার উপরে কি টানছি? লম্ব টানছি, এই লম্বের দূরত্ব আমাকে কতটুকু বলা আছে? ডি। এবারে ডি এর মান আমাকে বের করতে হবে। একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপরে যদি লম্ব টানি, সে লম্বর দূরত্ব দেওয়া আছে ডি, এই ডি এর মান আমাকে বের করতে হবে। কেমনে বাই করব? আমি লিখতে পারি ডি ইজ ইকুয়াল টু, দেখো কি করি, দেখো একটা মডুলাস দিবা, একটা কি দিবা? সুন্দর দেখে একটা মডুলাস দিবা, দেওয়ার পরে এই x1 বিন্দু দিয়ে এটা স্যাটিসফাই করাবা, এখানে লিখবা a x1 প্লাস y1 বিন্দু দিয়ে এটা স্যাটিসফাই করাবা, লিখবা b y1, c এর মতো রাখবা, নিচে লিখবা a স্কয়ার প্লাস b স্কয়ার। শেষ। কি শেষ? আবারও বুঝি, ভাইয়া মাথার উপর দিয়ে গেছে, ভাইয়া কি হইলো, কেমনে লিখলেন, কি কিনি কিনি উত্তর দিকে কি লিখলেন? বুঝি, তাকাও, এ এক্স আছে, এক্স এর পরিবর্তে এই বিন্দুর স্থানাঙ্ক লিখছি, ওয়াই এর পরিবর্তে এই বিন্দুর স্থানাঙ্ক লিখছি, সি এর মতো লিখছি, রুট ওভার এ স্কয়ার, এ এর সহগ বি এর সহগ। শেষ। রুট ওভার এ এর সহগ বি এর সহগ। ওকে বুঝছি। আচ্ছা যদি একটা বুঝে থাকি, একটা উদাহরণ দেখলে একদম মাথা পুরো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। উদাহরণটা হচ্ছে এমন যে বললাম এইটা একটা বিন্দু -2,3 এবং একটা সরল রেখা আছে আমার কাছে, সরল রেখাটা হচ্ছে এইরকম। ওকে আচ্ছা এবার এই সরলরেখার উপর থেকে, এই বিন্দুর উপর থেকে সরলরেখার উপর কি টানছি? লম্ব। আচ্ছা এবার বললাম এই লম্বটার ডিস্টেন্স যদি ডি হয় এবং সরলরেখাটার সমীকরণ টুয়াইজ এক্স প্লাস থ্রাইজ ওয়াই -3 ইজ ইকুয়াল টু 0 হলে এই ডি এর মান কত? এটা যদি ডি হয়
এবং এটা যদি বিন্দু হয়, এই বিন্দু থেকে এই রেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, ডি এর মান হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য চাইছে। ঠিক আছে, তাহলে ডি এর পরিচয় আমি কি লিখবো? ডি ইজ ইকুয়াল টু ঠান্ডা আমাদের টান দিব, এই পাশে একটা মডুলাস, এই পাশে একটা মডুলাস, লিখবো 2 ইন্টু এক্স এর পরিবর্তে এখন কি লিখবো? এই এক্স এর পরিবর্তে আমি লিখবো x1 মাইনাস 2 প্লাস 3, ওয়াই এর পরিবর্তে আমি কি লিখবো? 3 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার এক্স এর সহগ প্লাস 3 স্কোয়ার, এই যে 3 স্কোয়ার ওয়াই এর সহগ, এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ 3, তাহলে এখানে আসে কত? মাইনাস 4 প্লাস 9 মাইনাস 3 ডিভাইড বাই, এখানে আসে 9, এখানে আসে 4, রুট ওভার 13, টোটাল অ্যান্সার করলে আসে 4 আর 3 থেকে 7, 7 থেকে 9 থেকে 7 চলে গেলে থাকে 2, 2 ডিভাইড বাই রুট 30, 2 ডিভাইড বাই রুট 30। বুঝছো? শেষ, আমাদের ঝামেলার পড়া শেষ। বুঝে থাকলে বলো, আমাদের ঝামেলা পড়া শেষ। এবার আমরা চলে যাব সূক্ষ্মকোণ স্থূলকোণ নির্ণয় করা। কোথায় চলে যাব? সূক্ষ্মকোণ স্থূলকোণ। ওকে, সূক্ষ্মকোণ স্থূলকোণ জাস্ট সূত্র দেখাই দিব, ঠিক আছে? ক্লাসে এগুলো নিয়ে আরো প্রচুর কথা হবে, প্রচুর কথা হবে, প্রচুর কথা হবে, প্রচুর, কোনো ঝামেলা নেই। তারপরে আমরা কোনিক্স পড়বো, তারপরে আমরা কি পড়বো? সব থেকে আকর্ষণীয় জিনিস কোনিক্স, এবং কোনিক্স কি হয়ে আসছে, তার চিত্রগুলো কেমন, সব নিয়ে আসছে আজকে। দেখো, এই যে দেখো কোনিক্স, অবৃত্ত কেমন, অধিবৃত্ত কেমন, ঠিক আছে? এগুলো সবগুলো আইকে আইকে দেখাবো, বুঝছো? কোনিক্সের ভিতরে বহুত কাহিনী আছে। আচ্ছা, এবার আসো আমরা দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করি। এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে দুইটা রেখা দেখাচ্ছিলাম, যে ছেদক রেখা, ঠিক আছে? যখন দুইটা সরলরেখা ছেদক হয়, তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো প্রথমে একটা জিনিস অবজার্ভ করতে হবে, দুইটা সরলরেখা যদি পরস্পরকে, দুইটা সরলরেখা, ও কোনিক্স মানে কি? কোনিক্স যত পৃথিবীর যত ধরনের জ্যামিতিক শেপ আছে, তাদের একটা কমন নাম আমরা কোনিক্স ডাকি। তো সরলরেখার মধ্যবর্তী কোণ, দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে তার দুই ধরনের কোণ উৎপন্ন হয়। একটাকে আমরা বলি সূক্ষ্মকোণ, একটাকে আমরা বলি স্থূলকোণ। একটা হচ্ছে আমাকে সূক্ষ্মকোণ উৎপন্ন হয়, একটা হচ্ছে আমার কি কোণ উৎপন্ন হয়? স্থূলকোণ উৎপন্ন হয়। একটা হচ্ছে সূক্ষ্মকোণ উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে স্থূলকোণ উৎপন্ন হচ্ছে। এই দেখো, সূক্ষ্মকোণের বিপরীত একটা কোণ কি হচ্ছে? সূক্ষ্মকোণ, এবং স্থূলকোণের বিপরীত একটা কোণ হচ্ছে স্থূলকোণ। তাহলে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে 4টা কোণ উৎপন্ন হয়, দুইটা সূক্ষ্মকোণ, দুইটা স্থূলকোণ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সূক্ষ্মকোণ দুইটা কি কোণ? বিপরীত কোণ। সূক্ষ্মকোণ দুইটা কি কোণ? বিপরীত কোণ, যে একটা আর একটা কি ভাবে অবস্থান করছে? বিপরীত ভাবে, তাই তাদের মান আসলে সমান। একইভাবে স্থূলকোণ দুইটাও সেম, বিপরীত কোণ, ফলে তাদের মানও অ্যাকচুয়ালি কি সমান। তাহলে একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণের মান যদি আমি বের করতে পারি, তাহলে আমার ঝামেলা শেষ। তাহলে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে দুই ধরনের কোণ উৎপন্ন হয়, একটা হচ্ছে সূক্ষ্মকোণ, একটা হচ্ছে স্থূলকোণ। দুইটার যদি আমি মান বের করতে পারি, তাইলে আমার ঝামেলা শেষ, রাইট? আচ্ছা, তো তাকাই দেখো, তো ধরলাম এইটা হচ্ছে আমার কাছে একটা কোণ ফাই, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমার কাছে আরেকটা কোণ, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাছে আলফা। একটা হচ্ছে সূক্ষ্মকোণ আর হচ্ছে স্থূলকোণ, ঠিক আছে? এবার tan ফাই, এটার মান আমি লিখতে পারি, এটাকে ধরলাম প্রথম সরলরেখা m1, এটাকে ধরলাম m2, এটা হচ্ছে ঢাল হচ্ছে m2। তাহলে এই প্রথম সরলরেখার ঢালকে আমি লিখতে পারি m1 = tan θ বা tan θ1, ঠিক আছে? আর m2 = আমি লিখতে পারি tan θ2। এই ডেরিভেশনটা আমরা এখন দেখায় আসলে কোনো লাভ নাই, তোমরা অনেকেই ত্রিভুজ পড়ো নাই, তাই আমি এটা দেখাচ্ছি না। প্রথম সরলরেখার ঢালকে আমি ধরতে পারি m1, দ্বিতীয় সরলরেখার ঢালকে ধরতে পারি m2, এবং এই দুটো সরলরেখার মধ্যে যদি সূক্ষ্মকোণ নির্ণয় করতে বলে, তাহলে সূত্র হচ্ছে m1 - m2 ডিভাইড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে সূক্ষ্মকোণ নির্ণয়ের জন্য। কোন কোণ নির্ণয়ের জন্য? সূক্ষ্মকোণ। মনে রাখবা, যদি সূক্ষ্মকোণ নির্ণয়ের জন্য এইটা হচ্ছে সূত্র, সূক্ষ্মকোণ নির্ণয়ের জন্য এইটা হচ্ছে সূত্র।
সূক্ষ্মকোণ নির্ণয়ের জন্য কি করব, m1 মাইনাস m2 m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2 m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এটা হচ্ছে সূক্ষ্মকোণ নির্ণয়ের জন্য, এটা হচ্ছে সূক্ষ্মকোণ নির্ণয়ের জন্য। আর যদি তোমাকে কখনো বলে স্থূলকোণ নির্ণয়ের জন্য, তাহলে মনে রাখবা কি, স্থূলকোণের জন্যই অলওয়েজ কি আসবে, নেগেটিভ। অর্থাৎ tan আলফা ইজ ইকুয়াল টু, সূত্র একই বাট একটা এক্সট্রা কি আসতেছে, নেগেটিভ আসবে। এক্সট্রা একটা কি আসবে, নেগেটিভ আসবে। এটা নিয়ে প্রচুর কথাবার্তা আছে, এটা কেন নেগেটিভ বা এই নেগেটিভের অর্থ কি, এগুলো নিয়ে আমরা মেইন ক্লাসে আমরা কথাবার্তা বলবো। আজকে যেহেতু বেসিক ক্লাস, যা সূত্রটা দেখে রাখবো, জাস্ট কি করবো, সূত্রটা দেখে রাখবো। মাইনাস আসছে হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। যখন আমার আলফার ভ্যালু নির্ণয় করছি, ফাইয়ের ভ্যালু নির্ণয়ের সময় আমি জাস্ট কি দিব, পজিটিভ। একটুক মনে রাখলেই হবে। একটুক বুঝতে পারছো কিনা, এতটুকু বুঝতে পারছো কিনা? কোটি কালের ম্যাথ, এগুলো হচ্ছে কোটি কালের ম্যাথ। বুঝছো, বুঝছো, একটুক বুঝছো, এতটুকু বুঝছো কিনা বলো, এই এতটুকু বুঝছো কিনা বলো। জাস্ট মনে রাখার জিনিস, মাইনাস দিতে হবে, একবার প্লাস দিতে হবে। ইয়েস, ওকে ওকে, বুঝছি। যদি বুঝে থাকো এই ম্যাথটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো ফার্স্ট। অ্যান্সার বলো, কমেন্ট করো, অ্যান্সার কমেন্ট করো। আমি একটু কমেন্ট পড়ি এখন তোমাদের, কমেন্ট করো ফার্স্ট, এটার কমেন্ট করো, তারপর আমরা কোনিক্সে ঢুকে যাব। ঠিক আছে, এটার অ্যান্সার কমেন্ট করো। দেখি দেখি কমেন্ট করো, এইটার অ্যান্সার কি হবে রে, হু দেখি দেখি কমেন্ট করো। হ্যাঁ, দুটোই সেম সূত্র, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে। প্লাস দিয়ে সূক্ষ্মকোণ, মাইনাস দিয়ে স্থূলকোণ। প্লাস দিয়ে সূক্ষ্মকোণ, মাইনাস দিয়ে স্থূলকোণ। ভাই চলো বলো, এটা কমেন্ট করো, অ্যান্সার কমেন্ট করো। দেখি দেখি সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয় করো। এই কিসের ব্রেক, এরপরে জাস্ট কোনিক্স পড়বো, তাহলেই শেষ। আর পড়বো ওই 20-30 মিনিট পড়াশোনায় আছে, 20-30 মিনিট। কেন এত ব্রেক দরকার জীবনে, ব্রেকের কেন দরকার রে পাগলা, ওরে পাগলা, জীবনে ব্রেক কেন দরকার? আচ্ছা, আগে কেন মাইনাস, এই মাইনাস নিয়ে আলোচনা, বৃহৎ আলোচনা আছে, ওইটা আমরা ইসের ক্লাস, ঠিক আছে, মেইন ক্লাস। বা কারা যদি স্পেশালি মাইনাস কেন আসছে এটা যদি জানার ইচ্ছা থাকে, দেখো এটা যদি 5 হয়, আলফার ভ্যালু হচ্ছে 180 মাইনাস 5। ওকে, এবার এই 180 মাইনাস 5 কেমনে আসছে এটা বোঝার জন্য, এই দেখো এইটা হচ্ছে একটা সরলরেখা, এই আরেকটা সরলরেখা ছেদ করছে, এই অ্যাঙ্গেলটাকে কত বলতেছিলাম, 5। এই পুরা অ্যাঙ্গেল হচ্ছে 180। পুরা অ্যাঙ্গেল আসলে কত, 180। পুরা অ্যাঙ্গেল হচ্ছে 180। তাহলে এই বাকিটুক অ্যাঙ্গেল আসলে কত, আলফা ইজ ইকুয়াল টু 180 মাইনাস 5। 180 কত, মাইনাস 5। তাহলে দেখো আমি লিখতে পারি tan 180 মাইনাস 5 ইজ ইকুয়াল টু লেখা যায় মাইনাস tan 5, এবং তখন লেখা যায় m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। বুঝছো, এই পুরো অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, এতটুকু যদি 5 হয় এটা হবে 180 মাইনাস 5। যাদের বোঝার ইচ্ছা ছিল, আচ্ছা তারা বুঝে গেছে। আচ্ছা, এইখান থেকে ফার্স্ট একটু তাকাও, এটা লেখা যায় y ইজ ইকুয়াল টু x মাইনাস 4, এটা হচ্ছে প্রথম সরলরেখা, এবং এটার m1 ইজ ইকুয়াল টু 1। এটার দিকে একটু তাকাও, এই সরলরেখাটার দিকে, দ্বিতীয় সরলরেখা, ঠিক আছে, দ্বিতীয় সরলরেখা। দ্বিতীয় সরলরেখার দিকে তুমি যদি একটু তাকাও, তাহলে তুমি দেখতে পারবা y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস 3, অর্থাৎ তার জন্য তার m2 ইজ ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস 1। তাহলে m1 ইজ ইকুয়াল টু পাইলা প্লাস 1, m2 ইজ ইকুয়াল টু পাইলা মাইনাস 1। খুব সহজ জিনিস। তাহলে তুমি যেহেতু সূক্ষ্মকোণ নির্ণয় করতে চাও, tan phi রাইট ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 1 m1 মাইনাস m2, m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো, m1 মাইনাস m2, m1 মাইনাস m2 এর মানে হচ্ছে
1 মাইনাস 1, 1 প্লাস m1 ইন্টু m2, m1 এর ভ্যালু 1, m2 এর ভ্যালু -1। আইলা কি হয়ে গেল, 2 নিচে 0। আ কেমনে কি ও ইয়া আই হায় কই থেকে আসলো, কেমনে কি? তাহলে 10 phi is equal to 2 divided by 0। এইটার মানে আসলে কি, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাইলে তুমি কি জানো যে 10 phi, 10 এর সাথে কত মান দিলে অসংজ্ঞায়িত হয়? মানে phi এর ভ্যালু কত হইলে, কত ডিগ্রি হইলে 10 অসংজ্ঞায়িত হয়? তখন তুমি আমাকে বলবা phi এর ভ্যালু যদি 90 ডিগ্রি বসাই তখন 10 90 ডিগ্রি আসলে কি, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাহলে 10 এর ভ্যালু phi 90 ডিগ্রি হইলে 10 এর ভ্যালু আসলে কি, অসংজ্ঞায়িত। এবং খুব মজার জিনিস দেখো, এই দুটা ঢালের গুণফলের ভ্যালু আসলে কত, -1। তাহলে তাদের মধ্যবর্তী কোণ আসলে কত, 90 ডিগ্রি। অর্থাৎ একটা সরলরেখা আর একটা সরলরেখার উপরে কেমন ভাবে অবস্থান করতেছে, m1 ইন্টু m2 যদি গুণ করো তাহলে তুমি পাচ্ছ -1। একটা সরলরেখা অপর একটা সরলরেখার উপরে লম্ব, ফলে তাদের মান আসলে কত, 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ আসলে কত ডিগ্রি, 90 ডিগ্রি। বুঝতে পারছো? একদম সহজ সরলরেখার একটা বেসিক মোটামুটি একটা আইডিয়া তোমার কাছে চলে আসছে। এইবার আসো আমরা একটু আগাই কনিক্স নিয়ে। কনিক্স নিয়ে আইডিয়া খুব সহজ, কনিক্সের আইডিয়া খুব সহজ। কনিক্স নিয়ে আমরা পড়বো জাস্ট 20 মিনিট, জাস্ট 20 মিনিট পড়বো কনিক্সে, জাস্ট পরিচিতি দেখবো কি বোঝাচ্ছে একটু তাকাও। এটা একটা সমকোণী ত্রিভুজ। কি কোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজের একটা বাহুকে, এই বাহুটাকে স্টিল রাখছি, ধরে রাখছি, প্যারাক দিয়ে ধরে রাখছি। আর এই বাহুটাকে আমি বলতেছি চল 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 করে ঘুরাচ্ছি। এই বাহুটাকে স্ট্রং রাখছি, এই বাহুটাকে ধরে চিং 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 করে ঘুরাচ্ছি। এই বাহুটা স্ট্রং, এটা চারপাশে এরকম ঘুরাচ্ছি। ঘোরানোর ফলে কি হবে, ঘোরানোর ফলে আমরা যে বার্থডে টুপি দেই না, কোন বা কোন আইসক্রিম খাই না, ডিসকন, এখন তো হচ্ছে কি জানো, ডিসকনের দাম হচ্ছে সব থেকে বেশি, এই জন্য হচ্ছে ভাইরাল। বুঝছো, যে কোন আইসক্রিম খাই না আমরা, আবার হচ্ছে মাথায় টুপি দেই না, বার্থডে টুপি, এই যেরকম পুচুক করে লাগাই রাখি, ওই রকম দেখতে একটা আকৃতি তৈরি হয়। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজকে লম্ব বরাবর স্টেপ রেখে তাকে চারদিকে আমি যদি পুচুক 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 করে ঘুরাই তাহলে একটা জিনিস উৎপন্ন হয় যার নাম হচ্ছে কোণক। যার নাম কি, কোণক। বুঝছো, যার নাম আসলে কি, কোণক। এবার এই কোণকটা বিভিন্নভাবে আমি যদি কাটি তাহলে আমি বিভিন্ন ধরনের আকৃতি পাই। ওই আকৃতিগুলো হচ্ছে আমার কনিক্সের অন্যতম রূপ, এবং জিওমেট্রিক শেপ পাই, মানে যেগুলো ডিফাইন্ড জিওমেট্রিক শেপ, এরকম ডিফাইন্ড জিওমেট্রিক শেপ পাই, এইগুলো হচ্ছে আমার কনিক্স। এই সবগুলোকে একত্রে আমরা কি বলতেছি, কনিক্স। সবগুলোকে একত্রে আমরা কি বলতেছি, কনিক্স। ওকে, বুঝছো? যেমন ধরো এই যে কোণকটা দেখতেছো না, এই যে আমার মাথায় যে টুপি পরি না, এই টুপিটার চিন্তা করো উপরের সাইড পুচুক করে কাইটা ফেলছি, পুচুক করে কাইটা ফেলছি, টুপিটার উপরের সাইড পুচুক করে কাইটা ফেলছি। কাইটা ফেলার ফলে এই যে এখানে যে বস্তুটা দেখতে পাচ্ছ, চিনা চিনা লাগে, এটা দেখতে বৃত্তের মতো, কিন্তু এটা বৃত্ত না। দেখো তো বৃত্তটা একটু যদি আমি চাপ দেই তাহলে কেমন হয়ে যায়, মানে একটা একটা চিন্তা করো একটা ফুটবল, এটা যদি তুমি এরকম ধরে একটু চাপ দাও তাহলে কি হয়ে যায়, ফুটবলটা চাকায় যায় না? একটা ফুটবল এটা ধরে তুমি যদি এরকম করে জোরে একটু চাপ দাও তো এটা কেমন হয়, এমন হয়ে যায়। ঠিক দেখতেও এরকম হয়ে গেছে। এটাকে আমরা বলি উপবৃত্ত। এই দেখো একটা কোণকের এই যে নিচের যে অংশটা আছে, নিচের যে অংশটা আছে একটা কোন আইসক্রিমের, একটা তুমি যদি একটা টুপিকে, বার্থডে টুপিকে একদম সুন্দর করে এইভাবে রাখো তাহলে দেখবা যে নিচে যে অংশটা আছে এটা একটা সার্কেল, রাইট? এটা একটা সার্কেল। আর কোণকের এই যে দুইটা বাহু দেখতে পাচ্ছ না, এই যে একটু পরে আমরা দেখাবো, এই যে
এর নিচে যে জিনিসটা আছে এটাকে আমরা কি বলি? বৃত্ত। আর এই যে দুইটা সরল রেখা দেখতে পাচ্ছি, মানে এই কোনকটা যার বডিটার উপরে অবস্থান করতেছে, এই পুরো বডিটার এই যে দুই পাশে দুইটা যে বাহু দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলি? জোড়া সরল রেখা। কি সরল রেখা বলি? জোড়া সরল রেখা। ক্লিয়ার? হ্যাঁ, ওকে, বুঝছো? তাহলে একটা কোণাকে উপরের পার্ট যদি পুচুক করে কেটে দিই তাহলে পাই উপবৃত্ত, নিচের অংশটাকে বলি বৃত্ত, দুই পাশেরটাকে বলি আমরা সরল রেখা। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের একটা জিনিস দেখাবো। ওকে, আচ্ছা, সো কই গেল? ওকে, এবার আমরা দেখাবো লেটার লেটার। আচ্ছা, সো একটু পরে দেখি, আমরা দেখি কনিক্স ফ্রম, আচ্ছা, কনিক্স ফ্রম কোন। ওকে, সো Right. In this video, I'm cutting the cone in various parts. Right, here's the cone. এই যে বলছিলাম না বার্থডে টুপি, সেই বার্থডে টুপিটা দেখছো? এই যে এটা হচ্ছে বার্থডে টুপি। এইবার দেখো, এই বার্থডে টুপিটা যদি এই যে বার্থডে টুপিটা ঠিক মাছ বরাবর দিয়ে কাটছে। ওকে, এই যে দেখো উপরের দিকে এটা বৃত্ত, এই বার্থডে টুপিটাকে আমি যদি এবার এই যে দেখো, এই যে এইখানটা দেখো, এই যে এইভাবে যদি আমি রাখি, এই বার্থডে টুপিকে এই যে মাছ বরাবর যদি কাটি, এই যে মাছ বরাবর চুপ করে কাইটে ফেলাই দিই, তাহলে এই যে এখান থেকে আমি যদি কাইটে ফালাই দিচ্ছি, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি উৎপন্ন করছে? উপবৃত্ত। এই জিনিসটা আসলে কি উৎপন্ন করছে? উপবৃত্ত। স্যার অন্ধকার অন্ধকার দেখায়। শাহেদ, শাহেদ, আচ্ছা দাঁড়াও। Today we're going to look at the 4 different conic sections. So, kind of looks like we have a parabola on top and bottom, but we call this figure a hyperbola, a right angle. So, conic sections are formed when. দেখো, So, when we're talking about a cone, এই যে দেখো, it's a little different than this. এই যে আমি এটা কাটলাম না, এই প্লেনটা দেখছো কোন জায়গা থেকে কাটছে? এটা একটা মাথার টুপির মতো কোণ। এটা যদি আমি কেটে ফেলি, এই যে ছোট্ট একটা উপবৃত্ত দেখা যাচ্ছে, এটা হচ্ছে উপবৃত্ত। ওকে, এবার এটাকে তুমি যদি এই অ্যাঙ্গেলটাকে যদি আরেকটু অ্যাঙ্গুলার করে ফেলো, এই যে উপর থেকে দেখা যায় বৃত্ত, এটাকে যদি তুমি অ্যাঙ্গেলে নিয়ে যাও, তখন তুমি একটা শেপ দেখতে পারবা। এই যে যত অ্যাঙ্গেলে যাব তত তোমার এখানে একটা শেপ উৎপন্ন হবে, এটা হচ্ছে প্যারাবোলা শেপ। কি শেপ উৎপন্ন হবে? প্যারাবোলা। একটা হচ্ছে প্যারাবোলা, একটা হচ্ছে হাইপারবোলা। এই যে যখন আমি এটাকে এই কোণটাকে আমি যখন ঠিক এই বরাবর কাটতেছি, এই কোণটাকে আমি যখন এই বরাবর কাটতেছি, তখন এই যে একটা শেপ দেখতে পাচ্ছ, এই যে একটা শেপ দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি প্যারাবোলা। কোনভাবে কাটছি? একটা মাথার কোনো কাছে টুপি, এটাকে আমি জাস্ট এইভাবে স্লাইড করছি, এইভাবে স্লাইস করছি, তাহলে এটাকে কি দেখতে পাচ্ছি? এই যে দেখো প্যারাবোলা। ওকে, আবার আমি যখন এটাকে ঠিক মাঝ বরাবর কাটবো, কোন বরাবর কাটবো? মাঝ বরাবর, তাহলে এইরকম একটা শেপ দেখতে পারবো। এই যে মাঝ বরাবর কাটছি, তখন আমি কি দেখতে পাচ্ছি? এটা একটা হাইপারবোলা। ওকে, সো আমার কোনিক সেকশনে আমি 5টা জিনিস নিয়ে আসলে একসাথে আলোচনা করি। একটা হচ্ছে উপবৃত্ত, একটা হচ্ছে জোড়া সরল রেখা, বৃত্ত, তারপরে আলোচনা করি পরাবৃত্ত আর অধিবৃত্ত। তারপরে আলোচনা কি করি? কি পরাবৃত্ত আর অধিবৃত্ত। যে আমার একটা কনিক কোণ আছে, এই কোণটাকে আমি যদি এইভাবে স্লাইস করি, ঠিক আছে, তখন আমরা একটা জিনিস দেখতে পাই। এইটা দেখতে পাই হচ্ছে আমরা এরকম, যে এটা অ্যাকচুয়ালি এইরকম আকৃতি একটা কিছু গঠন করে, বুঝছো?
এই যে এইরকম আকৃতির কিছু একটা গঠন করে, এই জিনিসটাকে আমরা বলি প্যারাবোলা। আর হাইপারবোলা হচ্ছে দেখতে এরকম, দুইটা কোণকে আমরা যদি মাঝ বরাবর, একদম মাঝ বরাবর স্লাইস করি, তাইলে যে জিনিস উৎপন্ন হবে সেটা দেখতে হচ্ছে এরকম হবে। এটাকে আমরা কি বলি? হাইপারবোলা। প্যারাবোলা এই যে এরকম দেখতে উৎপন্ন হচ্ছে, এটাকে আমরা বলি প্যারাবোলা। এরকম দেখতে যে গঠন উৎপন্ন, এটাকে আমরা বলি হাইপারবোলা। ওকে, বুঝছো? বুঝছো? আচ্ছা, এই হচ্ছে আমার প্যারাবোলা এবং হাইপারবোলা শেপ। আচ্ছা চলো আমরা পুরো ফিগারগুলো খুব ভালোভাবে অবজার্ভ করি। যে আমার একটা কনিক্সের পরাবৃত্ত কখন উৎপন্ন হয়, পরাবৃত্ত দেখতে কেমন, অধিবৃত্ত দেখতে কেমন, আমি একটু দেখি, ঠিক আছে? চলো, তোমরা সবাই এটার সাথে পরিচিত। এইখানে একটা, ওকে, দেখো এই গ্রাফটা আমরা মোটামুটি সবাই চিনি। এটা কিরকম গ্রাফ? y is equal to x স্কোয়ারের গ্রাফ। এই যে দেখো এখানে একটা মজার ঘটনা আছে, যে একজনের মাথার উপরে স্কোয়ার, আর একজনের মাথার উপরে 1, একজনের মাথার উপরে স্কোয়ার, আরেকজনের মাথার উপরে 1। যার মাথার উপরে 1 সেই দিকে হা করে আছে, রাইট? আর যার মাথার উপরে স্কোয়ার সেই দিকে হা করে নাই। y is equal to x স্কোয়ার, এই যে গ্রাফটা এরকম দেখতে, এটা একটা পরাবৃত্ত। এবং এই পরাবৃত্তের বৈশিষ্ট্য কি? যার মাথার উপরে 1 ঘাত এবং যার মাথার উপরে 2 সেই জিনিসে হা করে নাই, যার মাথার উপরে 1 তার দিকে হা করা আছে, ঠিক আছে? তাহলে এই পরাবৃত্তটা দেখতে কেমন? y is equal to x স্কোয়ার আকৃতির। আবার আরেকটা ঘটনা ঘটতে পারে, ঠিক একই পরাবৃত্ত এরকম হইতে পারে, একই পরাবৃত্ত উল্টো দিকে হইতে পারে। এটাকে আমি বলতে পারি মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার, আর এই পাশে কি দিছি? মাইনাস ওয়াই। অর্থাৎ এইবার সে হা করা আছে ওয়াই অক্ষের উপরের দিকে, এবার হা করা আছে কোন দিকে? ওয়াই অক্ষের নিচের দিকে। বুঝে গেল? তাহলে পরাবৃত্তের ভিতরে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, পৃথিবীর যে কোনো দ্বিঘাত, পৃথিবীর যে কোনো দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ আসলে কি? পরাবৃত্ত। পৃথিবীর যে কোনো দ্বিঘাত সমীকরণ আসলে কি? পরাবৃত্ত। সেইটা হা করবে, হা করে থাকবে কোন দিকে? যার যে চলকের ঘাত হচ্ছে 1, সেই চলকের দিকে আমার এই পরাবৃত্তটা কি করে থাকবে? হা করে থাকবে। যার ঘাত 2 তার দিকে হা করবে না। যদি প্লাস হয় তাহলে পজিটিভ, মাইনাস হইলে উল্টো দিকে। একইভাবে আমি যদি আঁকি এই যে, রাইট, এটা কি লেখা যায়? y স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, রাইট? এবার x এর পাওয়ার 1 চাই, সে x এর দিকে হা করছে। আবার আরেকটা হইতে পারে y ইজ ইকুয়াল টু y স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। তার মানে এইটা হচ্ছে x অক্ষের পজিটিভ দিকে হা করছে, এটা হচ্ছে x অক্ষের নেগেটিভ দিকে হা করছে। তাহলে পজিটিভ দিকেও হা করতে পারে, নেগেটিভ দিকেও হা করতে পারে। তাহলে পৃথিবীর যে কোনো দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়ালি কি? পরাবৃত্ত। এই যে তুমি এত পৃথিবীর এত এত দ্বিঘাত সমীকরণ তুমি পড়ে আসছো, যে ধরো 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু y, এটা দেখার সাথে সাথে তোমার মাথায় কি আসা উচিত? এটা একটা কি? পরাবৃত্ত। এবং এটা কোন দিকে হা করে আছে? y অক্ষের পজিটিভ দিকে হা করে আছে। তোমার ব্রেনের ভিতরে অলরেডি চলে আসা উচিত এটা দেখতে হয়তো এরকম কিংবা এরকম, যেরকমই হোক, এটার আসল আকৃতি কেমন? দেখতে অ্যাকচুয়ালি এরকম, রাইট? তার মানে তুমি এখন পৃথিবীর যে কোনো ধরনের দ্বিঘাত সমীকরণ দেখলেই বলতে পারবে এটা আসলে কি? পরাবৃত্ত। আবার যদি তোমাকে আমি বলি 2x is equal to y স্কোয়ার মাইনাস 4y প্লাস 3, এইটা দেখতে কেমন? এটাও একটা পরাবৃত্ত। এবং এটা x এর পাওয়ার 1, y এর পাওয়ার 2, তাহলে এটা অবশ্যই কোন দিকে হা করে আছে? x অক্ষের দিকে হা করে আছে। এটাও একটা পরাবৃত্ত। পৃথিবীর যে কোনো দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়ালি কি? পরাবৃত্ত। অ্যাকচুয়ালি কি? পরাবৃত্ত। বুঝছো? বুঝছো? বুঝছো কিনা বলো?
বুঝছো কিনা বলো? পৃথিবীর যে কোনো দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়ালি একটা কি পরাবৃত্ত। বুঝছো? বোঝা গেছে? এই আজকের ক্লাসের রিভিউ সবাই দিবা, আজকের ক্লাসের রিভিউ সবাই দিবা। আমি ক্লাস শেষের মধ্যে বাসায় যাওয়ার পরপরই আমি যেন রিভিউ দেখতে পাই। এই যে এখানে মনে হয় 55 জন নাকি 57 জন আসো। সূচক অথবা পাওয়ার, ঘাত অথবা ইন্ডেক্স কি একই? হ্যাঁ, সূচক অথবা পাওয়ার অথবা ঘাত অথবা যা আছে সব একই। আজকের ক্লাসের রিভিউ সবাই দিবা, নোট না রিভিউ। কেমন লাগছে এটা বলবা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে, এটার অনুভূতি কেমন, এই জিনিসটা আমাকে বলবা পাবলিক গ্রুপে। ওকে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা তোমাদের কোথায় ভালো লাগছে, কোন জায়গাটায় কোন পয়েন্টটা সবথেকে বেশি ভালো করে বুঝছো, এবং আজকের ক্লাসটা কেমন লাগছে পুরো জিনিসটার রিভিউ আমাকে দিবা সবাই। সবাই 55 জন আছে ভাই, 55 জনও লিখবা কি কি বুঝতে পারছো, কেমন লাগছে, পুরা এনভায়রনমেন্ট কেমন লাগছে, ক্লাসে এনার্জি কেমন লাগছে আমার, এই ব্যাপারে বলবা, ঠিক আছে? রিভিউটা দিবা। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার পরাবৃত্তের চিত্র। তাহলে পৃথিবীর যে কোনো ধরনের সমীকরণ অ্যাকচুয়ালি পরাবৃত্ত। উপবৃত্ত কেমন? উপবৃত্ত আসলে দুই ধরনের। উপবৃত্ত আসলে কয় ধরনের? দুই ধরনের। উপবৃত্ত কয় ধরনের ভাইয়া? দুই ধরনের। এটা হচ্ছে একটা উপবৃত্ত, এটা হচ্ছে একটা উপবৃত্ত, ঠিক আছে? দেখো তো উপবৃত্ত দেখতে কেমন। উপবৃত্ত দেখতে হচ্ছে এই যে, হয় এটা এইভাবে থাকবে, উপবৃত্ত হয় এরকম দেখতে হবে, অথবা উপবৃত্ত এরকম দেখতে হবে। হয় এক্স অক্ষের দিকে হা করে থাকবে অথবা ওয়াই অক্ষের দিকে হা করে থাকবে। কখন এক্স অক্ষের দিকে হা করে থাকবে? দেখো, এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। পৃথিবীর এখানে এই রকম সমীকরণ যেখানে যেখানে দেখবা, যেখানে এ এবং বি এর ভ্যালু সেম নয় এবং এ ইজ গ্রেটার দেন বি, ভালো করে তাকাও। এখানে এ ইজ গ্রেটার দেন বি, এ এর মান কার থেকে বড়? বি এর মানের বড়, এবং এ আর বি এর মান কি না সমান নয়। এই এই জিনিসটা তুমি যখন দেখতে পাচ্ছ, এটাকে আমি কি বলি? উপবৃত্ত। ঠিক একইভাবে আমি যদি লিখি ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এই জায়গার কন্ডিশন কি? এটা কখন ওয়াই অক্ষের দিকে হা করে আছে? যখন বি ইজ গ্রেটার দ্যান এ এবং বি এর মান কখনোই এ এর মানের সমান নয়। যখন বি এবং এ এর মান সমান নয় এবং বি ইজ গ্রেটার দ্যান এ, এই যে আমি আকৃতিটা পাচ্ছি, এটাই আমার কি? উপবৃত্ত। এটাই আমার কি? উপবৃত্ত। সব করানো হবে মেইন ক্লাসে। একটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তার এমসিকিউ সিকিউ করানো হবে, এবং ইভেন ক্লাসের মধ্যেই এমসিকিউ সিকিউ করানো হবে। ওকে, সবাই হচ্ছে রিভিউ দিবা। নোটটা তোমাদের জন্য স্পেশালি, নোটের জন্য আমরা স্পেশাল কিছু একটা করব। ওকে, নোটটা আমরা স্পেশাল কিছু একটা করব, আসতেছে নোটের জন্য ব্যবস্থা। অনেকেই তোমরা বলো ভাইয়া নোট হয় না, আর পাবলিক গ্রুপে অনেকের নোট খুঁজে পাওয়া যায় না। সো নোটের জন্য নোট না, তোমরা রিভিউটা দিবা, কেমন লাগছে এটা বলবা। নোটের জন্য আমি একটা স্পেশাল ব্যবস্থা করতেছি, ভাইয়া একটা স্পেশাল ব্যবস্থা করতেছি। অনেক কিছুই এফটি চেঞ্জ আসতেছে, বুঝতে পারছো? সো ওইটাও একটা ম্যাসিভ চেঞ্জ আসবে নোটের ব্যবস্থার জন্য, ঠিক আছে? সো এই হচ্ছে আমার উপবৃত্ত, বুঝছো? বুঝছো উপবৃত্ত কি স্যার? উপবৃত্ত একটা জিওমেট্রিক শেপ, একটা জিওমেট্রিক আকার, একটা জ্যামিতিক আকার। এটা কোথায় দেখা যায় বলো তো? এটা একটু ভালো প্রশ্ন। কি এটা একটু বোঝার জন্য, যখন সূর্যের চারদিকে তোমরা পড়বা, সূর্যের চারদিকে পৃথিবী, আসলে আমরা কি জানতাম? তোমরা জেনে আসছো বা সমাজ বই পড়ে আসছো, সূর্যের চারদিকে তোমরা মনে করো, এটা ধরো সান, এটা ধরো আর্থ। সূর্যের চারদিকে তোমরা মনে করো যে পৃথিবী আসলে বৃত্তাকার পথে ঘোরে। ব্যাপারটা সত্য না। সূর্যের চারদিকে পৃথিবী আসলে উপবৃত্তাকার পথে ঘোরে। এটা একটা জ্যামিতিক আকার, যেমন বৃত্ত একটা জ্যামিতিক শেপ, সরলরেখা একটা জ্যামিতিক আকার, তেমনি এইটা একটা জ্যামিতিক আকার, যে এইখানে থাকে তোমার সান এবং এইখানে থাকে আর্থ। তাহলে তুমি মনে রাখবা, সূর্যের চারদিকে এই যে পৃথিবী ঘুরতেছে না, এই ঘোড়াটা আসলে কেমন? বৃত্তাকার নয়। এই ঘোড়াটা আসলে বৃত্তাকার নয়, এটা আসলে কেমন? উপবৃত্তাকার। উপবৃত্তাকার। আমরা এই উপবৃত্তাকার পথের আলোচনা করব, ঠিক আছে? তারপর আবার তোমরা ফিজিক্সে পড়বা যে একটা ধরো একটা চলন্ত গাড়ি, একটা চলন্ত গাড়ি, এই গাড়ির উপরে ধরো তুমি আর তোমার বন্ধু দাঁড়ায় আছো, বান্ধবী চিকি চিকি।
এখন এই গাড়িটা ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এবার তুমি একটা বল পুচুক করে উপরের দিকে মারছো, ফলে বলটা কেমন হবে? এইভাবে যাবে, ঠিক আছে? বলটা কি হবে? এইভাবে আগাবে। এই যে ঘটনাটা দেখতে পাচ্ছ না, দেখো তো, এই যে ঘটনাটা দেখতে পাচ্ছ না, এই যে ঘটনাটা দেখতে পাচ্ছ না, এটা আসলে কি? পরাবৃত্ত। এটা আসলে কি? পরাবৃত্ত। অথবা ব্যাটসম্যান, কোন একটা ব্যাটসম্যান ব্যাট দিয়ে ধরো একটা বল তোমার দিকে কেউ ফিক্কা মারলো, এইভাবে কি হয়ে গেছে? বলটা একদম সরাসরি উপরের দিকে না, এইভাবে মারছে, যে এটা আসলে এইভাবে ক্যাচ দিছে। ধরো এই যে হু করে এইভাবে ফু করে ক্যাচ দিছে, ঠিক আছে? এই যে ক্যাচ দিছে, এই যে ফু করে দিছে, এই যে এইখান থেকে এইখানে যে উড়ে আসলো ব্যাপারটা, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? পরাবৃত্তাকার। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? পরাবৃত্ত, ঠিক আছে? তবে আরো উদাহরণ কি হইতে পারে? পরাবৃত্ত একটা দিলাম, ব্রাশের উদাহরণ একটা দিলাম, ইসের উদাহরণ, ঠিক আছে? এই যে জিওমেট্রিক যে শেপগুলো আছে, এই জিওমেট্রিক শেপগুলো হচ্ছে এই নাম। ওকে, আজকে নোট না, আজকে নোট তোমরা দিবা, আমি বলে দিব আজকের নোট এবং কালকের নোট একসাথে বলে দিব। তোমরা নোট দিবা না, রিভিউ বলবা, কেমন লাগছে এটা বলবা, ঠিক আছে? কেমন লাগছে এটা বলবা। নোটের জন্য আমি একটা আলাদা ব্যবস্থা করতেছি, সেখানে সবার নোট আমি একসাথে দেখতে পারবো। ওকে, বুঝছো? আচ্ছা, এই গেল পরাবৃত্ত, এই গেল উপবৃত্ত। আচ্ছা, এবার আসো অধিবৃত্ত। অধিবৃত্ত কোনগুলো? অধিবৃত্ত দেখতেও অ্যাকচুয়ালি দুই রকম, আমি একটু বেশি বাড়াবো না। এটা হচ্ছে দেখতে এরকম অথবা এরকম, আরেকটা আছে দেখতে এরকম অথবা এরকম, ঠিক আছে? অধিবৃত্ত দেখতেও দুই রকম, একটা এরকম অথবা এরকম। এটার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। শর্ত একই রকম, যে এ এর মান কখনোই বি এর সমান হওয়ার দরকার প্রয়োজন নেই। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। দেখো, যে সামনে থাকবে, যে সামনে থাকবে, এক্স যেহেতু সামনে আছে তাই হা করছে এক্স অক্ষের দিকে, ওয়াই যেহেতু সামনে আছে তাই হা করছে ওয়াই অক্ষের দিকে। এইটার কন্ডিশনও বি ইজ নট ইকুয়াল টু এ। বুঝছো? উপবৃত্তের ক্ষেত্রে প্লাস, অধিবৃত্তের ক্ষেত্রে মাইনাস। অধিবৃত্তের ক্ষেত্রে এই দুটো আকৃতি একত্রে আঁকা লাগবে, বুঝছো? অধিবৃত্তের ক্ষেত্রে এই দুটো আকৃতি একত্রে আঁকা লাগবে। হ্যাঁ, শেষ, প্রায় শেষ, আমাদের কাহিনী শেষ। আজকের ক্লাসের প্রচুর কাহিনী আমরা শেষ করে ফেলছি। লাস্ট আমরা একটা জিনিস পড়বো, এটার নাম হচ্ছে বৃত্ত। এটা পড়েই আমাদের কাহিনী শেষ। ওকে, দেখো, আমি জানি তোমাদের আর ভালো লাগবে না, অনেক কিছু একসাথে পড়াই ফেলছি। ওকে, এইটা হচ্ছে বৃত্ত। ওকে, এই হচ্ছে তার সমীকরণ। আচ্ছা, এবার দেখো, এটা একটা বৃত্ত, রাইট? বৃত্তের কন্ডিশন হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো কোনো বিন্দুর, কোনো একটা সমতলে যে কোনো একটা বিন্দুর চলার পথ যদি এমন হয় যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলছে, এইটা হচ্ছে সমতলে একটা বিন্দু পি। এই বিন্দুটা চলার পথ কেমন দেখো তো, এই যে এখানে গেছে, এইখানে গেছে, এইখান থেকে এটা ডিস্টেন্স কত আর, আবার এইটা এইখানে গেছে, এইখান থেকে ওইখানে ডিস্টেন্স কত আর, অর্থাৎ সর্বদা এইটার ডিস্টেন্স আসলে কত থাকতেছে? আর। তাহলে সমতলে কোন একটা বিন্দুর চলার পথ যদি এমন হয় যে সর্বদা সে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় করে রাখে, তাহলে এটাকে আমরা কি বলি? বৃত্ত। এবং বৃত্তের সমীকরণ এখান থেকে আমরা দেখতে পাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এই সমীকরণ থেকে আমরা একটা জিনিস খুঁজে পাবো যে এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র কত? 0 0-তে, এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত? আর। আচ্ছা, এটা পড়ার পরে আমাদের যদি বৃত্তটা এমন হয়, লাস্ট আজকের টপিকের লাস্ট টপিক বৃত্ত। ওকে, এবার আমাদের বৃত্তটা যদি এমন হয় যে বৃত্তের কেন্দ্র আর আগেরটা নাই, এবার কেন্দ্র পরিবর্তন হয়ে গেছে, কেন্দ্র হয়ে গেছে এইচ কমা কে, ব্যাসার্ধ হয়ে গেছে আর, তখন কি হবে? তখন কি হবে? তখন ব্যাপার খুবই সহজ, যে এইখান থেকে এইখানে ডিস্টেন্স হচ্ছে
এইচ, এখান থেকে এখানে ডিস্টেন্স কত, এইচ, আর এইখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে কে, এই ওয়াই অক্ষের ডিস্টেন্স কে, এই ওয়াই অক্ষের ডিস্টেন্স, তখন তুমি লিখবা এই এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার, অর্থাৎ কেন্দ্র পরিবর্তন হওয়ার কারণে তুমি এখানে কি লিখবা, মাইনাস এইচ, কি লিখবো, মাইনাস এইচ, এবার কেন্দ্র কত, এইচ, তারপরে কি লিখবো, ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখানে কেন্দ্র কত কত, কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে আর, কেন্দ্র এইচ কমাকে, ব্যাসার্ধ হচ্ছে আর, বুঝছো? হ্যাঁ, বৃত্তে ফাংশন করছিলাম। ওকে, বড় হয়ে গেছো, ছোটবেলা থেকে বড় হয়ে গেছো, এই ক্লাসে আইসা তোমাকে আমি একটা জিনিস শিখাবো। এই শিক্ষাটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এটাকে আমি কি বলি, বৃত্তের সাধারণ সমীকরণ। এটা দেখতে কেমন, হ্যাঁ এটা দেখতে কিন্তু অসাধারণ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তুমি দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c is equal to 0. ওকে, প্লাস c is equal to 0. অধিবৃত্ত এবং পরাবৃত্তের মাঝখানে পার্থক্য কি? সুন্দর প্রশ্ন। অধিবৃত্ত এবং পরাবৃত্তের মাঝখানে পার্থক্য হচ্ছে তারা জিওমেট্রিক শেপ টোটালি ডিফারেন্ট, তারা জ্যামিতিক আকৃতিতে টোটাল ডিফারেন্ট। পরাবৃত্তে তুমি দেখতে পাচ্ছ যে তোমার যে কার্ভটা আছে সেটা হচ্ছে হয় এই দিকে থাকতেছে অথবা এই দিকে থাকতেছে, এবং এই কার্ভের ভিতরে একটা সুন্দর প্যারামিটার আছে যার নাম হচ্ছে ইসেন্ট্রিসিটি, উৎকেন্দ্রিকতা। এই উৎকেন্দ্রিকতার ভ্যালু হচ্ছে 1। আর অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1-এর থেকে বড়। বলিনি উৎকেন্দ্রিকতা কি, এটা তুমি বুঝবাও না, এটা সেকেন্ড ইয়ারের পড়া, ঠিক আছে? জাস্ট বলে রাখলাম, জাস্ট কি করছি বলে রাখছি। উৎকেন্দ্রিকতার ভ্যালু কত? উৎকেন্দ্রিকতার ভ্যালু হচ্ছে 1। ওকে, 1 হচ্ছে কার জন্য? পরাবৃত্তের জন্য। আর অধিবৃত্তের জন্য কি 1-এর থেকে বড়। ভাইয়া বুঝবো না, একটু পরে যখন একটু বড় সড়ো হয়ে যাব তখন বুঝবো, ঠিক আছে? আচ্ছা, সো একটু দেখি আমরা এই সমীকরণটার দিকে তাকাই। এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ, কিন্তু একটা টার্মস আছে, কিছু কথা আছে। কথা হচ্ছে এই এক্স ওয়াই সম্বলিত পদ থাকতে পারবে না। বৃত্তের সাধারণ সমীকরণে কি থাকতে পারবে না? এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকতে পারবে না। এবং পরের কন্ডিশন হচ্ছে এক্স ওয়াই থাকবে না। পরের কন্ডিশন হচ্ছে এ এবং বি এর ভ্যালু সেম হওয়া লাগবে। এ এবং বি এর ভ্যালু কি হওয়া লাগবে? সেম হওয়া লাগবে। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ গ্রেটার দেন 0 হওয়া লাগবে। এই তিনটা কন্ডিশন যদি সেট করে, এই ইকুয়েশনটা কি হয়ে যাবে? বৃত্তের ইকুয়েশন। ব্যাপারটা কেমন? যে অ্যাকচুয়ালি বৃত্তের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার একটা বৃত্তের সাধারণ ইকুয়েশন, যেইখানে এ এবং বি এর ভ্যালু সেম, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, এবং জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এইটা কন্টেন্টের রেজাল্টটা আমি একটু দেখতেছি ভাইয়া, একটু দেখতেছি, নোট শেয়ারিংটা আমি দেখা তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? আমি একটু সবার নোটগুলো চেক করতেছি এই জন্য। আচ্ছা, এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ না, এই বৃত্তটা খুব সুন্দর। এখানে দেখো এ আর বি এর ভ্যালু সেম, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, এবং এই সমীকরণ থেকে তুমি বলতে পারবা বৃত্তের কেন্দ্র হবে এই যে 2g, এটারে ভাগ দিবা -2 দ্বারা, আবার 2f এটারে ভাগ দিবা -2 দ্বারা, এবং তুমি পাবা -g, -f। তাহলে এই সমীকরণে বৃত্তের কেন্দ্র কি? -g, -f। আর বৃত্তের ব্যাসার্ধের সমীকরণ কি হবে? ব্যাসার্ধ হবে √/g² প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সি হচ্ছে ধ্রুবক, জি এবং এফ হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবং এইখান থেকে দেখা যায় যে জি স্কোয়ার এফ স্কোয়ার সি, এইটার ভ্যালু যদি কখনো নেগেটিভ হয়, এই বৃত্তটা আসলে
বাস্তব থাকে না, কি হয়ে যায়? অবাস্তব। ফলে অবশ্যই এই ব্যাসার্ধর ভ্যালু কি হইতে হবে? পজিটিভ অথবা 0 অথবা 0 থেকে বড়। তাই আমি এই কন্ডিশনটা অ্যাড করছি। তাহলে এই হচ্ছে আমার বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের একটা আইডিয়া। ওভারঅল জিএফ কি? জি হচ্ছে বৃত্তের কেন্দ্রের এক্স অক্ষের কোঅর্ডিনেট, ওয়াই অক্ষের কোঅর্ডিনেট। একটা দিয়ে দিলে বুঝতে পারতাম। ধরো এরকম বললাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2i এক্স প্লাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এই বৃত্তের কেন্দ্র যদি তোমাকে বের করতে হয় তাহলে তুমি লিখবা যে -2 ডিভাইডেড বাই 2। এই যে এই পুরোটাকে কি লিখবো? -2 ডিভাইড বাই 2, এবং অবশ্যই একটা মাইনাস। আবার এখানে কত আছে? 4 ডিভাইডেড বাই -2। ওকে, তাহলে দেখো তো বৃত্তের কেন্দ্র কত পাইলা? -1, -2। এটাই অ্যাকচুয়ালি কি? বৃত্তের কেন্দ্র। এবং এটা সমান সমানই তুমি কি লিখতে পারো? -g, -f। তাহলে -g, -f এর ভ্যালু আসলে কত? -1, -2। অতএব g এর ভ্যালু আসলে 1, f এর ভ্যালু আসলে 2। আর এখানে c এর ভ্যালু আসলে কত আসতেছে দেখো তো? c এর ভ্যালু আসতেছে 3। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 3। তাইলে এই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, 4 আর 1 5, 5 থেকে 3 চলে গেলে √2। বুঝা গেল? তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -1, 2 তে, আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √2। বুঝছো? হ্যাঁ, ফোনের ব্যাটারি লো হয়ে গেছে, আমার গলার আওয়াজও লো হয়ে গেছে। একদম টানা আমরা পড়ছি আজকে 1 ঘন্টা 56 মিনিট। ঠিক আছে, খুব সুন্দর করে আমরা এগুলো শেষ করে দিছি। দেখো বৃত্তের দ্বিঘাত সমীকরণ যা আছে সব শেষ। এই এক ক্লাসে তোমরা বৃত্ত এবং সরলরেখা টোটাল জিনিস এবং কোনিক্সের টোটাল একটা আইডিয়া পাইয়া গেছো। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। এবার তোমরা সবাই আমাকে বইলো ক্লাসটা কেমন লাগছে, ক্লাসে কোথায় কোথায় খুব মজা পাইছো, কোথায় কোথায় বুঝছো, সবাই একটু আমাকে জানাও। পাবলিক গ্রুপে এই ক্লাসটার রিভিউ দাও, আমি একটু দেখতে চাই তোমাদের কাছে কার কাছে এই ক্লাসটা কেমন লাগছে। এবং তোমাদের নোট শেয়ারিং এর জন্য আমি একটা ডেডিকেটেড কিছু নিয়ে আসতেছি, সেইখানে তোমরা নোটগুলো দিতে পারবা। ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা আমার ক্লাসটা কেমন লাগছে আমাকে একটু বইলো। ওকে, ঠিক আছে, কেমন লাগছে ক্লাসটা অবশ্যই জানাইও। এই তো, এই গেল হচ্ছে আজকে আমার ক্লাস। আমি স্লাইডটা দিয়ে দিতেছি তোমাদের কিছুক্ষণের মধ্যেই। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা। ওকে, বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ।